এই কাহিনী এমন একটা বড়লোক মেয়ে যে কিনা একটা অ্যাক্সিডেন্টের পরে একটা আলাদা দুনিয়ায় চলে যায়। ওই দুনিয়া থেকে কোনোভাবে বেঁচে তো বাইরে চলে আসে, কিন্তু তার মৃত্যুর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল, যেটা কিনা একটা সিম্পল সাধারণ একটা ছেলের কাছে থাকলেই থেমে যাবে। সো কাহিনীর শুরুতেই আমাদের একটা কবরস্থান দেখানো হয়, যেখানে সিজন নিজের বাবার শেষ দিন পালন করতে এসেছিল। ওর বাবা একটা অনেক বড় কোম্পানির মালিক ছিল, যার মৃত্যুর পরে ওর চাচা ওদের সকল কোম্পানি নিজের নামে করতে চাইছে। কিন্তু সিজন ওনাকে সোজা কথায় বলে দেয়, যতক্ষণ অবধি আমার বাবার উইল না মিলছে ততক্ষণ অবধি প্রেসিডেন্টের চেয়ার খালি থাকবে, আর বাকি সকল কাজে ইনচার্জ আমি হব। সিজনের হাতে ওর বাবার একটা ঘড়ি ছিল, আর ওই কবরস্থানে এমনিতে কোনো একটা কাজে কিনিয়ান এসেছিল, যার মায়ের মৃত্যু হয়ে গিয়েছে। সিজনের ঘড়ি উঠিয়ে ওকে দেয়। সিজনের প্রতিদিনকার রুটিন আবারও শুরু হয়ে যায়, যে কিনা সময় নিয়ে অনেক সিরিয়াস। সে প্রথম থেকে সবকিছু ঠিক করে রাখে যে কোন কাজে কত সময় দিবে, আর যে কিনা এক মিনিটও সময় নষ্ট করতে চায় না। সিজনের বেস্ট ফ্রেন্ড জুলি, যে কিনা ওর বেস্ট ফ্রেন্ডের সাথে অ্যাসিস্ট্যান্ট, হাউসকিপার আর মেন্টরও। অন্যদিকে কিনিয়ান, যে কিনা একটা সিধা সাদা ছেলে। সে একটা পেট ফিনারাল শপ চালায়, যেখানে লোকদের পালিত পশুর অন্তিম সংস্কার করানো হয়। বড় পশু পাখি মিলে গেলেও ও সেটার অন্তিম সংস্কার করে দেয়। ওর বাবার মৃত্যুর পর থেকে ওর একটা রোগ হয়ে গিয়েছে, যার জন্য ও নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে না। যখন ও স্যাড হয় তখন ও হাসে, আর খুশির সময় কান্না করে। এরও একটা ফ্রেন্ড আছে, লুফান, যে কিনা মেডিকেলে পড়াশোনা করছে। ও রোজ কাউকে না কাউকে ডেট করতেই থাকে, যার আজকে সিজনের ফ্রেন্ড জুলির আইডি মিলে গিয়েছে, যে ওর কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আর সিজনের বাবার মৃত্যুর পরে ওর চাষা সাইডের লোকেরা বলতে লাগে, সিইও তো উনিই হবেন, না হলে আমরা সবাই চাকরি ছেড়ে দিব। কিন্তু সিজন ওনাদেরকে বলে দেয়, সেটা আপনাদের ইচ্ছা, আপনারা চাকরি ছাড়তে পারেন, আর ওদেরকে চাকরি থেকে বের করে দেয়। কিনিয়ান জানতে পারে যে ওর আন্টি, যে এখানে লোকেদের অনেক পশু পাখি সামলায়, হঠাৎ করে ওনার কিছু হয়ে গেছে, যেন সব কিছু বিষ খেয়ে নিয়েছে। আর ও সবাইকে দেখার জন্য অনেক জোরে গাড়ি চালিয়ে যায়, যাতে সিজনের গাড়ির সাথে ধাক্কা লেগে যায়। কিন্তু সিজনের সময় কোথায় যে ধাক্কা লাগানোর গাড়ির মালিকের সাথে কথা বলারও সময় নাই। সিজনের কাছে হসপিটাল থেকে কল আসে, যার রক্তের প্রয়োজন, আর সেই রক্ত পুরো শহরে শুধু ওর কাছেই আছে। কিন্তু সিজন তাকেও মানা করে দেয়, কেননা আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাকে যেতে হবে এটা বলে। আমার কাছে এত সময় নেই। আর এখানে আমরা জানতে পারি পশুদের মৃত্যু হচ্ছে কেননা ওদের ফুড পয়জনিং হয়ে গিয়েছে, আর এসব কিছুর খরচ অনেক বেশি ছিল, যা কিনিয়ান নিজে দেওয়ার জন্য তৈরি হয়। সিজন যাচ্ছিল, হঠাৎ করে ওর ঘড়ি রিভার্স মোড়ে চলে যায়। তো সেই ঘটনাই হয়, এ অন্য দুনিয়ায় চলে যায়। বাকি সব লোক যারা একটা বাসে বসছিল, একেও সেই বাসে বসে যেতে বলে, যেটা কিনা একটা মৃত্যুর বাস ছিল, যাতে সিজন যেতে চায় না। ও সেখান থেকে পালানোর চেষ্টা করায় ওই লোকটা ওকে বলে, আমি তোমাকে 30 দিন সময় দিচ্ছি, তোমার কাউন্টডাউন শুরু হচ্ছে, আর যদি তুমি কোনো রাস্তা খুঁজে নাও তো ভালো কথা, না হলে আমি তোমাকে নিতে চলে আসব। এখান থেকে পালানোর পরে ওর স্বপ্ন ভেঙে যায়, কিন্তু ওর হাতে সেই ঘড়ি এখনো ছিল, যাতে 30 দিনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল। সিজন সেটা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু ঘড়ি খোলার নামই নেই। আর এর থেকে বড় কথা এটা ছিল যে ওই ঘড়ি শুধু সিজনই দেখতে পাচ্ছিল, আর অন্য কেউ দেখতে পাচ্ছিল না। সিজন অনেক ডাক্তারের কাছে যায়, আর তারা সবাই ওকে পাগল ভাবতে শুরু করে। যখন এই কথা সিজন নিজের ফ্রেন্ড জুলিকে বলে, সেটা ও বিশ্বাস করে। সিজন নিজের জন্য অনেক মেডিকেল ইন্স্যুরেন্স করিয়ে নেয়, কিন্তু এই ঘড়ির কাউন্টডাউন থামার নামই নিচ্ছে না। সারাদিন কাজ করে এ রাতে নিজের পেটের কাছে আসে, কিন্তু ওর পেটের শরীর অনেক বেশি খারাপ ছিল, যেটা কিনা থার্ড পড়া হার্ট অ্যাটাক। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার ওকে বলে, এখন অনেক দেরি হয়ে গিয়েছে, এ তো মারা গিয়েছে। সিজন এটা শুনে অনেক স্যাড হয়, কেননা ওর কাছে শুধু এটাই ছিল। ওখানে ঘুমানোর পরে যখন সিজন চোখ খুলে, তো কিনিয়ানের পেট ফিনারালের কাছেই ছিল, যেখানে ওর কাউন্টডাউন থেমে যায়। এখানে সিজন নিজের ভালোবাসার পেটের ফিনারাল করায়। সিজন নিজের পেটকে নিয়ে অনেক বেশি দুঃখী ছিল, কিন্তু কিনিয়ানের তো রোগ আছে। স্যাড হওয়ার পরে কান্না করার জায়গায় হাসতে লাগে, যাতে সিজন ওর উপর অনেক বেশি রেগে যায়। ওর নিজের পেটকে নিয়ে এত স্যাড আর এ হাসছে।
সিজিন কিনিয়ানের সাথে ঝগড়া করতে শুরু করে আর পড়ে যাওয়ার সময় কিনিয়ান ওকে ধরে নেয়। তখনই লুফাং এসে বলে ওর একটা ডিসঅর্ডার আছে। তখন সিজিন খেয়াল করে ওর হাতের ঘড়ির কাউন্টডাউন বন্ধ হয়ে গিয়েছে। এতে সিজিন অনেক বেশি খুশি হয়, কিন্তু ও বুঝতে পারে না এটা বন্ধ কিভাবে হলো। ওরা পেটকে মাটি দিতে নিয়ে যাচ্ছিল, তখন ওরা খেয়াল করে পেট তো এখনো বেঁচে আছে। সিজিন নিজের অ্যাসিস্ট্যান্টকেও এখানে ডেকে নেয়। যার লুফাং এর সাথে দেখা হয়, এদের দুজনের মনের ভিতর লাভ লাভ হতে থাকে। আর এমনিতেও এরা অনলাইনে দুজন দুজনকে পছন্দ করেছিল, তো এরা দুজন দুজনের সাথে ফ্ল্যাটিং করতে শুরু করে। সিজন অনেক কষ্টে নিজের কোম্পানি সামলাচ্ছিল আর ও অনেক খুশিও ছিল, কেননা ওর ঘড়ি থেমে গিয়েছে। কিন্তু ও খেয়াল করে এ তো আবারও চলতে শুরু করেছে, আর ও জানতো না যে এটা কিভাবে থামবে। তো সবার আগে ফিল্টারওয়ালা জায়গায় যায়। মনে হয় এখানেই প্রথম থেমেছে, কিন্তু এখানে ওটা বন্ধ হয় না। দেন সিজন কিনিয়ানের শপে যায় আর ওখানেই বারবার নিজের গাড়ি আগে পিছে করে, যাতে ও জানতে পারে এই শপের কাছে আসার জন্য ওর ঘড়ি থেমে গিয়েছে। তো ব্যাস, বাঁচার জন্য তো যে কেউ যা খুশি করতে পারে। তো সিজন ঠিক করে নেয় সিজন এই সব কিনে নিবে। ও কিনিয়ানের সামনে শপের ডাবল দাম বলে দেয়, কিন্তু তারপরেও কিনিয়ান এটা বিক্রি করতে মানা করে দেয়। সিজন এটার জন্য কিনিয়ানকে অনেক লোক দেখায়, কিন্তু ও মানা করে দেয় আর সবাইকে এখান থেকে ভাগিয়ে দেয়। কিন্তু সিজন এত সহজে তো মেনে নেওয়ার মানুষ ছিল না। সিজনের তো নিজের জীবন বাঁচানো ছিল এই ঘড়িকে কোনোভাবে থামিয়ে। এজন্য কাজ করার জন্য নিজের অফিসের সকল জিনিস শপের বাইরে উঠিয়ে নিয়ে আসে। আর এটা পাবলিক এরিয়া ছিল, যাতে কিনিয়ানও কিছু করতে পারতো না। আর এখন সিজন নিজের এক ম্যানেজারকে পাঠিয়ে দেয় কিনিয়ানের আগে পিছনে ঘোরার জন্য, আর ওকে বারবার জিগায় তুমি কি এখন এই কন্ট্রাক্ট মানার জন্য তৈরি আছো? আর ওকে অনেক লোভ দিচ্ছিল। অন্যদিকে যে কাস্টমার কিনিয়ানের শপে আসছিল, ওরা সবাইকে ভাগিয়ে দেয়। আর এসব কিছুর থেকে বিরক্ত হয়ে কিনিয়ান ওকে বকার জন্য আসে, কিন্তু ওকে কিছু কাজের জন্য বাইরে যেতে হয়। আর সিজন খেয়াল করে ওর ঘড়ি যেটা এখানে আসার জন্য থেমে গিয়েছিল, ওটা আবারও চালু হয়ে গিয়েছে। তো ওর মনে হয় এখানে থেকে না, বাড়ির ভেতরে গিয়েই কাজ হবে। আর তখনই ওর মনে পড়ে এটা তো ওই গাড়ি যেটা সিজনের গাড়িকে ধাক্কা মেরেছিল। সো সিজন কিনিয়ানের ওপর কেস করে দেয়, এখন তুমি আমার গাড়ির যা ক্ষতি হয়েছে তার দাম দাও, না হলে তোমার বাড়িতে র্যাম্পে থাকতে দাও। আর এখন তো কিনিয়ানের কাছে এত টাকা ছিল না যে ওর দামি গাড়িকে ঠিক করাতে পারবে। এজন্য কিনিয়ান ওকে একটা রুম রেন্টে দিতে রাজি হয়। আর এখন থেকে অফিসের সকল কাজ এখানেই করবে, কিন্তু ওর সাথে কিছু ক্লায়েন্ট দেখা করতেছিল। তো তাদের খাওয়ার ব্যবস্থা করার জন্য কিছু শেফকে এখানে ডেকে নেয়। আর কিনিয়ান তো ওকে মাত্র একটা রুম দিয়েছিল, কিন্তু এখনও পুরো বাড়িতে কবজা করতে শুরু করেছিল, যে কিনা নিজের ইচ্ছায় যে কোনো রুমে গিয়ে চেঞ্জও করতেছিল। এসব কিছু থেকে ডিস্টার্ব হয়ে কিনিয়ান ও শেফদের কাছে গিয়ে বলে আপনাদের ম্যাম আপনাদের সবার ছুটি করে দিয়েছে, আর নিজে খাবার বানাতে শুরু করে। অন্যদিকে সিজনের ফ্রেন্ড জুলি লুফাং এর সাথে ডেট করতে শুরু করেছিল, যে কিনা নিজের রিলেশনশিপ নিয়ে একদমই সিরিয়াস ছিল না। সিজিন এর নিজের ক্লায়েন্টের সাথে এখানে বসে থাকতে অনেক আজীব লাগছিল, কেননা একটা শপের ভেতরে সে নিজের মিটিং করছে। আর উপর থেকে কিনিয়ান এখানে শেফ হয়ে চলে আসে, যে কিনা এত স্মেলওয়ালা ডিশ বানিয়েছে আর সবাইকে খেতেও দেয়। এসব করতে সিজনের অনেক সময় নষ্ট হয়, যে কিনা সময় নিয়ে এত সিরিয়াস বান্দা। আর এর মধ্যে ক্লায়েন্ট ও ওখান থেকে ভেগে যায় এত বেশি স্মেলওয়ালা খাবার খাওয়ার পরে। আর সিজন এখন অনেক বেশি ড্রিঙ্ক করেছিল, আর ও এখন কিনিয়ানের ওপর অনেক বেশি রাগ দেখায়। কিনিয়ান ওকে জিজ্ঞাসা করে তোমার বিয়ে পেতে আজীব কেন, আর তুমি আমার বাড়িতেই বা কেন থাকতে চাও? সিজন বলে আমার কাছে শুধু 30 দিনের জীবন বেঁচে আছে, যেটা কিনা একটা ঘড়িতে আছে, আর ওই ঘড়ি শুধু তোমার বাড়িতেই আসলেই থেমে যায়। কিন্তু সিজনের কথা কিনিয়ান বিশ্বাস করে না, আর সিজন কিনিয়ানের উপরেই ঘুমিয়ে যায়। পরে কিনিয়ান ওকে কোনোভাবে বেড অব্দি নিয়ে যায় আর ওকে শুয়ে দেয়। অন্যদিকে লুফান বলে আমরা ওই দুজনকে বাড়িতে একা তো ছেড়ে এসেছি, সবকিছু ভালো হচ্ছে তো নাকি? জুলি বলে হ্যাঁ ভালোই হচ্ছে, বিকজ আমার কাছে এখনো কোনো ফোন আসে নাই। এমনিতেও সিজন ড্রিঙ্ক করে শুয়েছিল, তখনই ওর মনে পড়ে যে ও ঘুমানোর আগে নিজের মেকআপ তুলে নেয়।
পরে সিজন কিনিয়ানের বাথরুমে চলে যায়। এখানে একটা টেপ লাগানো ছিল, যেটাকে দেখেও বলে কতটা আজীব জায়গা, আর সিজন ওটা তুলে দেয়। কিনিয়ান কিছু সময় পরে ঘুম থেকে উঠে যায় আর দেখে ওই পাইপ থেকে টেপ উঠে গিয়েছে, যেটা থেকে পানি ফুল স্পিডে বাইরে আসছে। কিনিয়ান কোনোভাবে ওটা থেকে পানি বের হওয়া থামায় আর সিজনের কাছে একটা টুল চায়, কিন্তু সিজন টুল আনার চক্রে কিনিয়ানের অ্যাকোয়ারিয়াম নিচে পড়ে যায়, যেটাতে কিনা কিনিয়ানের নিজের বাবার সাথে ছবি ছিল। ওটা খারাপ হয়ে যায় আর সাথে পেনটাও কিছুটা খারাপ হয়ে যায়। সিজন ওকে বলে, আমি তোমাকে টাকা দিয়ে দিব যতটা তোমার ক্ষতি হয়েছে। এতে কিনিয়ানের অনেক বেশি রাগ হয় আর ও বলে সবকিছু টাকা দিয়ে কেনা যায় না। কিনিয়ান অনেক রেগেছিল, এজন্য ও 30 দিনের র্যাম্পে দেওয়া কন্ট্রাক্ট ছিঁড়ে ফেলে আর সিজনকে বাইরে চলে যেতে বলে। কিনিয়ানের মনে হয়েছিল ও ওখানে বসে থাকবে, কিন্তু সিজন ওখান থেকে চলে যায় নিজের সব জিনিস ছেড়ে। এদিকে ওরা দুজন যখনই কিস করতে যায় তখনই জুলির কাছে ওর বসের ফোন আসে। ওরা বাড়িতে এসে কিনিয়ানকে বলে, আপনি এত রাতে ওকে কোথায় পাঠিয়ে দিয়েছেন? বেচারি তো এখনই বাবা মারা গিয়েছে আর ও অনেক বেশি স্যাড ছিল, আর এটাই আপনি ওর উপর এত রাগ দেখিয়েছেন। এটা শুনে কিনিয়ান ওকে খুঁজতে চলে যায়, সাথে জুলি আর লুফাংও যায়, যেখানে সিজন অনেক উঁচু একটা ছাদে দাঁড়িয়েছিল আর সবাই মনে করছিল যে সিজন সুইসাইড করতে যাচ্ছে। তারপরেও অনেক সময় এমন উপরে দাঁড়িয়ে থাকে। পরে কিনিয়ান সরি সিজন বলে ওকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে, কিন্তু ওকে বাঁচানোর চক্রে ওটাই হয় যেটা প্রতিটা দামাতেই হয়। আচ্ছা আমি বুঝি না, আমরা অ্যাক্সিডেন্ট হলে আমরা দূরে গিয়ে পড়ি, আর এদের অ্যাক্সিডেন্ট হলে প্রতিবারই কিস হয়, আর বেচারা কিনিয়ানের তো এতে অজ্ঞান হয়ে যাওয়ার মতোই হয়। পরে কিনিয়ান সিজনকে কোনোভাবে নিচে নিয়ে চলে আসে আর সবাই মনে করে ওদের ভেতরে কিছুটা লড়াই হয়ে গিয়েছে, এজন্য সিজন উপরে চলে গিয়েছিল। এজন্য ওই লোকেরা কিনিয়ানকে নিজের গার্লফ্রেন্ডের খেয়াল রাখতে বলে। সিজন নিজের ফ্রেন্ডকে বলে, আমি ওখানে সুইসাইড করতে যাই নাই, বরং আমি এই পুরো মার্কেট ধরে কিনে নিব বলে ভাবছিলাম, যার পরে ওই কিনিয়ানের কাছে কোনো কাস্টমার আসবে না আর কিনিয়ান এই বাড়িটাকে আমাকে দিয়ে দিবে। অন্যদিকে লুফাং কিনিয়ানকে অনেক বেশি বকছিল, দেখেছো তোমার জন্য ও সুইসাইড করতে চলে গিয়েছে, এবার বুঝো তুমি ওর উপর কতটা রাগ দেখাইছো। এর জন্য তোমার সিজনের কাছে মাপ চাওয়া উচিত। কিন্তু কিনিয়ানের এত সাহসী হয় না যে ও সিজনের কাছে মাপ চাইতে পারে। সিজনের রুম তো পুরো পানিতে ভরে গিয়েছিল, এর জন্য কিনিয়ান ওকে নিজের রুমে থাকতে বলে দেয়। সিজন নিজের কিসের বিষয়ে ভাবছিল, এর ভেতরে কিনিয়ান আসে আর সিজনের পায়ে চোট লাগার ওপরে মেডিসিন লাগাতে লাগে আর ওকে সরিও বলে। সিজন দেখে যে ও নিজের বাবার সেই ছবি দেখছে, যে জানতো খুব তাড়াতাড়ি তার মৃত্যু হতে চলেছে, কিন্তু তারপরেও সে নিজের বাচ্চাকে অনেক বেশি পড়াতে চাইতো। কিনিয়ান হাসছিল, যেটা দেখে সিজন বুঝতে পারে যে কিনিয়ান কষ্ট পাচ্ছে, মানে স্যাড হচ্ছে। লুফাং এর কাছে জুলির এসএমএস আসে, যেটা দেখে লুফাং লাফিয়ে ওঠে আর নিজের ফ্রেন্ডকে বলে, না জানি তোমার লাভ কবে হবে, কই এমন না তো যে তোমার মেয়ে না ছেলে পছন্দ। কিন্তু কিনিয়ান ওকে চুপ করে ঘুমাতে বলে দেয়। কিন্তু পরে কিনিয়ান নিজের কিসের বিষয়ে ভাবছিল, কিন্তু পরে আবার ভাবে, না না আমি এটা কিভাবে ভাবতে পারি। সিজন সার্চ করে নষ্ট হওয়া ছবি কিভাবে ঠিক করা যায়, আর সিজন ওই ছবিটাকে ঠিক করে দেয়। কিন্তু সিজনের খেয়াল হয় ওই ঘড়ি এখনো চলছে। সিজন বাড়ির সব কোনায় গিয়ে চেক করে, কিন্তু নেটের কোথাও পায় না। লুফাং যে কিনা জুলিকে মনে করে কিনিয়ানের খাতে চিপকে যায়, যার জন্য কিনিয়ান উঠে বাথরুমে চলে যায় আর ঘুমের মধ্যে এসে নিজের রুমে শুয়ে পড়ে। কোথাও সিজনের ঘড়ি থামছিল না, কিন্তু ও যখন নিজের রুমে এসে ওকে দেখে তখন ওর ঘড়ি থেমে যায়। সিজন এটা বারবার চেক করে, যেটা থেকে সিজন জানতে পারে যে এই ঘড়ি এই বাড়িতে না, বরং কিনিয়ানের কাছে থাকলেই থামবে। সিজন জুলিকে এই ব্যাপারে বলছিল। তখনই কিনিয়ান ওকে আটকে ধরে লুফাং ভেবে ঘুমিয়ে যায়। সিজন অনেক চেষ্টা করার পরে ওর হাত সরাতে পারে না। পরে সিজনও ওখানে ঘুমিয়ে যায়, কেননা ওর তো শুধু একটা সুযোগে চাচ্ছিল কিনিয়ানের কাছে থাকা। সকালের সময় যখন জুলি এসে দেখে তখন জুলি চমকে যায়, সাথে ওরা দুজনও। কিনিয়ান সিজনকে বলে, তুমি আমার রুমে কি করছো? সিজন বলে, তুমি নিজেই তো আমাকে তোমার রুম দিয়েছিলে, কিন্তু পরে তুমি এই রুমে এসেছো আর আমাকে জোর করে বেডে শুয়ে দিয়েছো। কিনিয়ান জুলিকে বোঝানোর চেষ্টা করে, তুমি যেমন ভাবছো তেমন কিছু হয়নি। পরে সিজন জুলিকে জিজ্ঞাসা যে কি এমন করা যায় যাতে কোনো ছেলে আমাদের সাথে সবসময়ই থাকবে। এটা শুনে জুলির মনে হয় এরা দুজন ডেট করতে শুরু করেছে, কিন্তু সিজন জুলিকে বলে দেয় যে এই ঘড়ি এই বাড়িতে না, বরং কিনিয়ানের কাছে থাকলেই থেমে যায়। পরে কিনিয়ান যখন নিজের পছন্দের ছবি ঠিক দেখে তো ও সিজনকে থ্যাঙ্কস বলতে আসে, আর সিজন ওকে বলে যে সিজন আজকে থেকে কিনিয়ানের অ্যাসিস্ট্যান্ট। কিনিয়ানের আজকে কোথাও যাওয়ার কথা ছিল, তো সিজন বলে
আমি তোমার জন্য গাড়ি ড্রাইভ করছি বস। কিনিয়ান সিজনকে নিজের অ্যাসিস্ট্যান্ট বলতে বারণ করে। সিজন কিনিয়ানকে ভিডিও দেখিয়ে বলে, দেখো আমি এটা পোস্ট করে দিব যে তুমি আমাকে জোর করছিলে, যেটার জন্য কিনিয়ান বাধ্য হয়ে গাড়িতে বসতেই হয়। কিনিয়ান গিয়ে একটা মেয়ের সাথে দেখা করে, যাকে দেখে সিজন ভাবে এটা আবার কে। ওই মেয়েটা শুনতে পায় না আর বলতেও পারে না। কিনিয়ান এখানে ফুল নিতে এসেছিল। সিজনকে জুলি বুদ্ধি দিয়েছিল যে কোনো ছেলেকে নিজের ভালোবাসায় ফেলায় আলাদা আলাদা উপায়। সব থেকে আগে তো তোমার তার সাথে কথা বলতে হবে। কিন্তু সিজন যখন ওর সাথে কথা বলতে শুরু করে তখন কিনিয়ান ওকে ইগনোর করে। 2 নাম্বারে জুলি বলেছিল সিজনকে কিউট হয়ে দেখাতে হবে আর অনেক বেশি কেয়ারিংও হতে হবে, এই জন্য সিজন কিউট হয়ে দেখায় আর সাথে কিনিয়ানের কেয়ার করেও দেখায়। কিন্তু কিনিয়ানের এসব কিছু অনেক বেশি আজীব লাগছিল। কিনিয়ান যে ফুল নিচ্ছিল সিজন ওটার অনেক বেশি তারিফ করে। আর ওই মেয়েটারও সিজনের ব্যবহার অনেক আজীব লাগছিল, যে কিনিয়ানকে বলে এই মেয়েটা অনেক কিউট। কিনিয়ান ওই ফুল সিজনকে দেয়, যার জন্য সিজনের মনে হয়েছিল ওই ফুলগুলো কিনিয়ান সিজনকে দিচ্ছে। কিন্তু কিনিয়ান পরে বলে, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট তো এটা ধরে রাখো। সিজনের ব্যবহার দেখে কিনিয়ানের হাসি চলে আসে। কিনিয়ান চমকে যায়, কেননা আজকে ও খুশি ছিল, আজকে ওর হাসিও চলে এসেছে। ওর তো কান্না করার কথা ছিল। সিজন ওকে না বলে ওকে নিয়ে লাঞ্চ করতে চলে আসে, যেখানে সিজন নিজের ফ্রেন্ডকেও ডেকে নেয়। পরে সিজন অনেক শো আপ করে, দেখো আমি এখানকার স্পেশাল মেম্বার আর আজকের খাবারগুলো অনেক বেশি দামি। জানো এই মাছটা কত স্পেশাল হয়, আর যদি এই মাছের উপরের অংশ কেউ খায় তো সে আজীব অনেক রকম ফিল করে, এজন্য ওটা অনেক আগে কেটে রাখা হয়। সিজন সবসময় এই খাবারটাই অর্ডার করে, কিন্তু আজকে এটার স্বাদ অনেক বেশি আলাদা হয়েছিল। আর সত্যি এরা সবাই আজিব আজিব ব্যবহার করতে শুরু করে, যে ওই দুনিয়াতে চলে যায় যেখান থেকে ওই মাছ এসেছিল। এখন ওদের মনে হয় যে ওরা সমুদ্রের কাছে চলে এসেছে, যেখানকার পানি থেকে ওরা মাছ ধরছে, যেটা ওখানকার লোকেরা ভিডিও করে নেয় আর বলে মনে হয় এরা ড্রিঙ্ক করে আসছে। আর পরে ওদের ফুড পয়জনিং হয়ে যায়, কেননা আজকে শেফ এই স্পেশালওয়ালা মাছকে নর্মাল মাছের মতো করে রান্না করেছিল আর ওই মাছের উপরে অংশ সহ রান্না করে দিয়েছিল, যার জন্য ওরা সবাই ওই রকম হয়ে গিয়েছে। ওরা দুজন ওখানে সমুদ্রের পাড়ে দেখছিল। এদিকে এদের দুজনকে সিকিউরিটি গার্ড ধরতে আসে, কিন্তু এরা ওদেরকে মনস্টার হিসাবে দেখছিল, যে ওদের হাত থেকে বাঁচাতে গাছে চড়তে চাচ্ছিল। আর এদের 4 জনের পাগলের মতন ব্যবহার তো থামার নামই নিচ্ছিল না, যখন অব্দি ওরা নিচে পড়ে না যাচ্ছিল। যখন ওদের জ্ঞান ফিরে আসে তো ওখানকার ম্যানেজার ওদের কাছে মাপ চায় আর ওদের দেখায় যে ওরা কি কি করেছে। তখনই লুপান আর কিনিয়ানের মনে পড়ে যে এখানে আসার চক্রে ওরা যেখানে যাওয়ার কথা সেটাই মিস করে গিয়েছে। ওরা তাড়াতাড়ি ভেগে চলে যায় ফ্রিন্ডালওয়ালা জায়গায়, যেখানে ওরা সবাই অনেক দেরি করে ফেলেছিল। সিজন ওখানকার লোকের কাছে সরি বলে আর বলে যা কিছু ক্ষতি হয়েছে আমি সবকিছু টাকা দিয়ে দিব। যাতে কিনিয়ান বলে, সব কথাই তোমার এটা বলা কি খুব দরকারি নাকি? লুফাং সিজনকে বলে, এই যে ডগ এটা একটা রেস্কিউ ডগ ছিল আর এখানে যত লোক আছে সবার জীবন এই ডগ বাঁচিয়েছিল। ওই যে মেয়েটাকে দেখছো যে কিনা কথা বলতে পারে না, শুনতেও পারে না, যখন ও একবার আগুনের মধ্যে পড়েছিল তখন এই ডগই ওকে বাঁচিয়েছিল। এজন্য সব সময় ফিনরালের ওখানেও আসে। এখান থেকে বের হয়ে কিনিয়ান খেয়াল করে যে ওর কাছে ওর আন্টির অনেকগুলো কল এসেছে, যেখানে কিছু লোক ওই জায়গা খালি করতে বলছিল আর সব পশুদের নিয়ে চলে যেতে বলছিল, কেননা এই জায়গাটা ওই লোকেদের ছিল। সিজন জুলিকে কোথাও পাঠিয়ে দেয় এটা বলে যে এটাই সুযোগ কিনিয়ানকে নিজের কাছে রাখার। কিনিয়ান ওদেরকে রিকোয়েস্ট করে যে আমাদের আর কিছুটা সময় দিন, আমরা অন্য কোনো জায়গা খুঁজে নিব। কিন্তু ওরা বলে 2 মাস হয়ে গেছে তোমার খোঁজার। কিন্তু সিজন ওদের বলে তুমি আমাদের আধা ঘন্টা সময় দাও, আমি সবকিছু অন্য জায়গায় শিফট করে দিব। কিনিয়ান ওকে বলে আমার কাছে নতুন জায়গার এত টাকা নেই। তো সিজন বলে সকল খরচা আমি উঠাবো আর ওই জায়গা এই জায়গা থেকে অনেক বেশি ভালো হবে, কিন্তু তার বদলে আমি তোমাকে যা বলবো তা সব তোমাকে হ্যাঁ বলতে হবে, তুমি কোনো কাজে মানা করতে পারবে না। কিনিয়ান ওর কথায় মানা করে দেয়। তো সিজন ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে, দেখো তোমার আন্টির কি হবে, আন্টির এত ভালোবাসার পশুদের কি হবে, এই লোকগুলোকে যখন ওইগুলো উঠিয়ে ফেলে দিবে। এই জন্য কিনিয়ানকে হ্যাঁ বলতেই হয়। সিজন ওই লোকেদের আধা ঘন্টা অপেক্ষা করতে বলে আর সিজনের আঙ্কেল কোম্পানিতে এসে দেখে ওখানে কোনো এমপ্লয় নেই, কেননা সব এমপ্লয়কে সিজন জায়গা খুঁজতে লাগিয়ে দিয়েছিল, যে কিনা এখানে চলে আসছিল। সিজন এই আন্টিকে নতুন জায়গা দিয়ে দেয়, যেটার জন্য আন্টি অনেক বেশি খুশি হয় আর সিজনকে কিনিয়ানের গার্লফ্রেন্ড ভাবে। কিন্তু কিনিয়ানের সামনে সিজন শর্ত রাখে যে 1 মাস অবধি কিনিয়ান সিজনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে হবে, কেননা সবসময় ওর সাথেই থাকতে হবে। কিনিয়ান এই কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়
এরপরে কিনিয়ান জানতে পারে যে এটা কোনো নর্মাল অ্যাসিস্ট্যান্ট না,不能大于2笔，洗澡、睡觉、上厕所。 আর এখন কিনিয়ানে কন্ট্রাক্ট করতে চায় না, কিন্তু কিনিয়ান তো সাইন করে দিয়েছিল। আর সিজন এখানে সিকিউরিটি গার্ডকে ডেকে নেয়, যার জন্য কিনিয়ান আর কিছু করতে পারে না। কিনিয়ান সিজনকে জিজ্ঞাসা যে এত মানুষ আছে কিন্তু তুমি আমাকেই কেন তোমার অ্যাসিস্ট্যান্ট বানাতে চাও। তো সিজন বলে তুমি সব থেকে স্পেশাল, আর আমার কোনো অ্যাসিস্ট্যান্ট চাই না, আমার তো শুধু তোমাকে চাই। আর এই কথা শুনে লুফাং খুশি হয়ে হাসছিল। কিনিয়ান নিজের ফ্রেন্ডকে অনেক বেশি বকে আর বলে তুমি কখনো তো আমার সাইড নাও, ওই জুলির চক্করে পড়ে তুমি তো তোমার ফ্রেন্ডকেই ভুলে গিয়েছো। সিজনের কন্ট্রাক্ট কিনিয়ান মেনে নেয়, যার জন্য এখন কিনিয়ানকে সিজনের বাড়িতে থাকতে যেতে হতো। এর আগে কিনিয়ান কিছুটা সময় চায়, যার জন্য সিজন ওকে মাত্র 1 ঘন্টা সময় দেয় সবকিছু প্যাকিং করার জন্য। কিন্তু 1 ঘন্টার আগেই কিনিয়ানকে জোর করে নিজের বাড়িতে নিয়ে আসে, কিন্তু ওর পেছন থেকে সিজনের চাষা কিছু করবে না, এটা তো হতেই পারে না। উনি জানতে পারেন যে সিজন কোম্পানি থেকে অনেক টাকা নিজের কাজে ব্যবহার করেছে, কারোর জন্য অনেক বেশি জায়গা কিনে দিয়েছে, সেটা ওই পশুদের জন্য ছিল। আর এখন এই কথাটাকে উনি কাজে লাগাবেন ভাবে লুফাং জুলির চক্করে পড়ে নিজের ফ্রেন্ডকে এখানে একা রেখে চলে যায়। কিনিয়ানকে বলা হয়েছিল যেন সবসময় সিজনের সাথেই থাকে, এজন্য কিনিয়ান সিজনের সাথে একটু বেশি চিপকে যাচ্ছিল, এজন্য সিজন ওকে বলে দেয় কিছুটা তো দূরত্ব করো, কিন্তু কিনিয়ান ওখানেই থেকে যায়, যার জন্য সিজন বলে তোমাকে আমার 2 মিটারের ভেতরে থাকতে হবে। কিনিয়ান বুঝতেই পারে না যে ওকে কি করতে হবে। সিজনের ওয়াশরুমে যাওয়া লাগতো, কিন্তু তাও কিনিয়ানকে বলে তুমি এই রুমের সামনেই বসে থাকো আর কোথাও যাবে না যতক্ষণ অবধি আমি ফিরে না আসছি। কিনিয়ান নিজের পেট বিড়ালকেও এখানে নিয়ে এসেছিল। পরে কিনিয়ানকে অনেক সময় এখানে অপেক্ষা করতে হয়। পরে কিনিয়ানকে সিজন নিজের রুমে যাওয়ার ব্যাপারে আসে, তো কিনিয়ান বলে না না আমরা তোমার সাথে যেতে পারি না, না আমি তোমার সাথে কিভাবে শুতে পারি, আর এখন অব্দি আমি তো কোনো মেয়ের বেডরুমে যাইনি। কিন্তু সিজন ওকে বলে প্রথম কথা হচ্ছে আমরা এই প্রথমবার দুজন একসাথে ছুটছি না, আর দ্বিতীয় কথা বেড আলাদা থাকবে, আর তৃতীয় কথা হচ্ছে 2 বেডের মধ্যে অনেক বড় একটা পর্দা লাগানো থাকবে। এখন সিজন অনেক খুশি হয়ে চিন্তা ফ্রি হয়ে শুয়ে পড়ে, কেননা এখন আর ওর ঘড়ি চলছে না। পরের দিনই কিনিয়ানের পারফেক্ট অ্যাসিস্ট্যান্ট হওয়ার ট্রেনিং শুরু হয়ে যায়, কেননা কিনিয়ান তো কেমনি অ্যাসিস্ট্যান্ট হয় এসব বিষয়ে কিছুই জানতো না। আর সব থেকে প্রথমে ড্রেস চেঞ্জ করায়, যে কিনা অনেক সমস্যার পরে একটা স্যুট ম্যাচ করে। দেন জুলিওকে সিজনের সকল রুটিনের বিষয়ে বলে দেয়, যে সময় নিয়ে কত বেশি সিরিয়াস। সকালের সময় ব্রেকফাস্ট না করে আগে মেডিসিন খায়, পরে পানি, তার সবচেয়ে শেষে কফি। এসব কিছু একের পর এক কিনিয়ানকে দিয়ে মোটেই হচ্ছিল না, যার জন্য প্রথমে সিজনেরও কিনিয়ানের উপর অনেক বেশি রাগ হয়। কিন্তু পরে কোনোভাবে কিনিয়ান ধীরে ধীরে সবকিছু করার চেষ্টা করে। সাথে ওকে 2 মিটার দূরে বানিয়ে রাখার ছিল, যার জন্য কিনিয়ান না বাইরে যেতে পারতো না ভেতরে আসতে পারতো। এমনকি সিজনের ড্রেসও এখন কিনিয়ানের দেখার ছিল, সাথে মেকআপ, যে কোনটার পরে সিজন কি লাগাবে। ফাইনালি কিনিয়ান নিজের সাথে সিজনকে অফিসে নিয়ে যায়, যেখানে ওর থেকে বেশি কাজ জুলি করছিল। সবাই এই ছেলেকে দেখছিল, এবার আজকে ম্যামের সাথে কোন ছেলে এসেছে। সিজন নিজের অফিসে গিয়ে কিনিয়ানকে বলে এসব ছবি আমার বাবার আর দাদার। মিটিং এর সময় সিজনের চাচা সিজনকে জিগায় এই ছেলেটাকে। সিজন বলে এ আমার নতুন অ্যাসিস্ট্যান্ট। সবাই অনেক বেশি শখ হয়, কেননা যখন ওর কাছে জুলি আসে তো নতুন অ্যাসিস্ট্যান্টের কি দরকার, যে কিনা তেমন কোনো কাজও করছিল না, যাকে কিনা জুলি বারবার বলে সব কাজ করাচ্ছিল। এমন খাবার খাওয়ার সময় ওর গলায় খাবার আটকে যায়, কিন্তু কিনিয়ান পানি খেতেও যেতে পারে না, যার জন্য কিনিয়ান সিজনের দামি কফি তুলে খেয়ে নেয়। সিজন তো একটা কাজের মেশিন ছিল, কিন্তু ওর জন্য কিনিয়ানকে ওর সাথে জাগতে হয়, যে কিনা কফির উপর কফি খেয়ে যাচ্ছিল। জুলিও ছুটি পেয়ে যায়, যার পরে জুলি লুফাংয়ের সাথে ডেট করতে চলে যায়। কিন্তু কিনিয়ান, যে কিনা এত সময় এখানে দাঁড়িয়েছিল, ওর তো ঘুমানোর মন করছিল সোফায়, কিন্তু ও 2 মিটারের দূরে ছিল, এজন্য কিনিয়ান বেচার এখানেই ঘুমিয়ে যায়। সিজনের কফি শেষ হয়ে গিয়েছিল, তো ও ভাবে বেশি কফি খাওয়া সিজনের জন্য ঠিক হবে না, এজন্য কিনিয়ান সিজনের কাছে নিজের দুধ রেখে দেয় আর ওখানে ঘুমিয়ে যায়। সিজন নিজের বাবা আর দাদার ছবি দেখে মনে করে কিভাবে ওর বাবা জোর করে করে বকে বকে ওকে বিজনেসের কাজে পড়াতো, আর বলতো যেন সিজনের বাবার মৃত্যুর পর সিজন সবকিছু ভালোভাবে সামলাতে পারে। এটা কিনা এখন সিজনের কাজে আসছে। তখনই সিজন দেখে কিনিয়ান ওর জন্য কফির জায়গায় নিজের দুধ রেখে দিয়েছে, আর কিনিয়ান নিজে এখানে ঘুমিয়ে গিয়েছে। তো সিজন ওকে দেখছিল, তখনই কিনিয়ান জেগে যায়। তো সিজন বলে চলো আমরা ঘরে চলে যাই।
অন্যদিকে এরা দুজন নিজেদের ডেটে টাইটানিক মুভি দেখছিল। এদের দুজনের আইসক্রিমই সেম ছিল, তবুও লুফাং জুলিকে বলে, আমি তোমার আইসক্রিম খেয়ে দেখতে চাই। লুফাং জুলির অর্ধেকের বেশি আইসক্রিম খেতে নেয়, কিন্তু যখন জুলি ওর আইসক্রিম খেতে যায় তখন লুফাং ওকে কিস করে। জুলি ওকে রিটার্নে একটা কিউট কিস করে। দেন লুফাং শুরু হয়ে যায়। যেদিকে এদিকে সব কিছুই হচ্ছিল, অন্যদিকে সিজন গোসল করে আসে আর কিনিয়ানকে গোসলের জন্য পাঠিয়ে দেয়। সিজন নিজেই এখানে দাঁড়িয়ে ছিল, তো কিনিয়ান বলে, তুমি এখানে কি করছো? সিজন ওকে বলে, আমাকে 2 মিনিটের ভিতরে থাকতে হবে, তাই আমি কিভাবে দূরে যেতে পারি। এখানে কিনিয়ান ভুল করে সিজনের হেয়ার ক্রিমকে পুরো বডিতে লাগিয়ে নেয়, যার পরে ওর পুরো বডিতে অনেক বেশি সুড়সুড়ি হচ্ছিল আর অনেক বেশি খারাপও লাগছিল। এখন কিনিয়ান নিজের এই লাইফে অনেক বেশি ডিস্টার্ব হয়ে গিয়েছিল, তাই কিনিয়ান এখান থেকে পালানোর কথা ভাবে, কিন্তু এখানে তো লক লাগানো ছিল। দেন কিনিয়ান নিজের ফ্রেন্ডকে ফোন করে ডাকে আর বলে, আমাকে হেল্প করার জন্য এখানে চলে আসো। লুফাং এখন ওখানে যেতে চায় না, কেননা লুফাং এখন জুলির সাথে বিজি ছিল। কিন্তু যখন কিনিয়ান লুফাংকে ব্ল্যাকমেল করে, আমি তোমার সব প্রথম আলা সত্যি কথা জুলিকে বলে দিব, যার জন্য লুফাংকে ওর হেল্প করতে আসতেই হয়। জুলিকে মিথ্যা বলে আমার হসপিটালে যেতে হবে বলে জুলির কাছ থেকে চলে আসে। প্রথমে তো লুফাং আসে, নিজের সকল জিনিস যা ও নিয়ে এসেছিল নিজের সাথে সব নিচে দিয়ে দেয়। ও নিজের সাথে চলে আসবে তার আগে কিনিয়ান খেয়াল করে ওর ভালোবাসার বিড়াল তো এখানে নেই। দেন কিনিয়ান বিড়ালকে খুঁজতে ভেতরে চলে যায়, সাথে লুফাংকেও ডেকে নেয় হেল্পের জন্য। ওই বিড়াল সিজনের কাছেই শুয়েছিল, কিন্তু যখন কিনিয়ান বিড়ালকে উঠাতে যায় তখন সিজনই উঠে যায়। সিজন ওয়াশরুমে চলে যায়। পরে কিনিয়ান লুফাংকে বলে, তুমি বাইরে আমার জন্য অপেক্ষা করো, সিজন যখন ঘুমিয়ে যাবে তখন আমি চলে যাব। লুফাং কিছু জিনিস নিয়ে ওখানে কিনিয়ানের জিনিস নিয়ে ডাস্টবিনের বাইরে লুকিয়ে যায় কিনিয়ানের জন্য অপেক্ষা করতে। পরে কিনিয়ান সিজনের ঘুমানোর পরে ওখান থেকে চলে আসে, কিন্তু কিনিয়ানের ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল, যার জন্য লুফাংকে বলতে পারে না ওর সাথে দেখা করতে পারে। সিজন নিজের স্বপ্নে আবারও ওই জায়গায় চলে যায়, যেখানে ওই লোকটা সিজনকে জিজ্ঞায়, তুমি কি কোনো রাস্তা পেয়েছো? সিজন বলে, হ্যাঁ আমি আমার ঘড়ি থামিয়ে নিয়েছি। ওই লোকটা বলে, কি ভালোই, তুমি কোনোভাবে কিছু সময়ের জন্য ঘড়ি থামাতে পারবে, কিন্তু তুমি এই চক্র থেকে পালাতে পারবে না। এরপরে সিজন ঘুম থেকে উঠে যায়, তো সিজন দেখে ওর ঘড়ি আবারও চলছে আর কিনিয়ানও এখানে নেই, যে কিনা এখান থেকে পালিয়ে গিয়েছে। সিজন তাড়াতাড়ি জুলিকে এখানে ডেকে নেয় আর ওকে সবকিছু বলে। জুলিও সিজনকে বলে, লুফাং তো আমার কাছেই ছিল, কিন্তু হঠাৎ করে হসপিটালে চলে গিয়েছে। তো জুলি বুঝে যায় যে লুফাং জুলিকে মিথ্যা বলেছে, যাতে জুলির অনেক রাগ হয়। পরে জুলি লুফাংয়ের লোকেশন পেয়ে যায়। লুফাং এখানে কোথাও আশেপাশে আছে। অন্যদিকে কিনিয়ান ওর আন্টির বাসায় চলে যায়। আন্টি বলে, একজন লোক এসেছিল সিজনের তরফ থেকে, যে কিনা নিজের ব্যাংকের কার্ড দিয়ে চলে গিয়েছে যত টাকা লাগে ওই পশুদের দেখাশোনার জন্য, উনি সব টাকা নিতে পারবে এটা বলে। কিন্তু আন্টি ওই কার্ড কিনিয়ানকে দিয়ে দেয় সিজনকে ফিরিয়ে দেওয়ার জন্য। ওরা দুজন লোকেশনের জন্য লুফাংকে ধরে নেয়। কিনিয়ানের ফোন চার্জ হয়ে যায়, তো কিনিয়ান লুফাংয়ের পাঠানো ভিডিও দেখে যে সিজন ওকে হসপিটালে এত হেল্প করেছে সবকিছু, অ্যান্ড লুফাং সিজনের বিষয়ে সাপার দিতে থাকে। কিন্তু এর পরের ভিডিও দেখে যাতে কিনা লুফাংকে মেয়ে সাজানো হচ্ছে, কেননা জুলির ওর উপর অনেক রাগ হয়েছিল ওকে মিথ্যা বলার জন্য। এই জন্য ওরা দুজন মিলে লুফাংয়ের এত খারাপ অবস্থা করে দেয়। লুফাং ওদের কাছে অনেক সরিও চায়, কিন্তু জুলি এখন ওকে মাফ করে না। আর নিজের বন্ধুকে বাঁচানোর জন্য কিনিয়ানও এখানে চলে আসে। এখন সিজন কিনিয়ানের ফোনে ওই অ্যাপস ডাউনলোড করে দেয়। আমি এখন থেকে তোমার লোকেশন সবসময় জানতে পারবো, এই জন্য তুমি এখন থেকে আর পালাতে পারবে না। পরে রুমে গিয়ে কিনিয়ান সিজনকে বলে, আমি এখন আর তোমাকে ছেড়ে যাব না, আমি তোমার সাথে এখানে অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবো। সিজনও বলে, যখন 1 মাস পুরো হয়ে যাবে তো আমি তোমাকে ভালোভাবে তোমার বাড়িতে পাঠিয়ে দেব। আর কিনিয়ান সিজনকে ওই কার্ড ফেরত দিয়ে দেয়। সিজন রাতে দেখছিল কাপেল উইশ কি হয়, কিন্তু ভুল করে সকল উইশ কিনিয়ানের কাছে চলে যায়। যে আমি রোমান্টিক ড্রামা দেখতে চাই, ফায়ার ওয়াচ দেখতে চাই, সাথে শপিংও করতে চাই। কিনিয়ান ভাবে এর আবার কি হয়ে গিয়েছে। আর সিজনও অনেক বেশি এম্বারেস ফিল করে। সকালে উঠে সিজন চিল্লানো শুরু করে, কি কিনিয়ান তুমি কোথায় চলে গিয়েছো? কিন্তু কিনিয়ান তো নিজের ব্রেকফাস্ট বানাচ্ছিল। দেন সিজন অনেক অ্যাটিটিউড নিয়ে বলে, আমি তো ব্রেকফাস্টই করি না। তো কিনিয়ান বলে, এটা আমি তোমার জন্য না নিজের জন্য বানাচ্ছি। কিন্তু এখন সিজন ওটা খাওয়া শুরু করে দেয়, যেটা কিনা সিজনের কাছে অনেক টেস্টি লাগে। তখনই ওর কাছে জুলির ফোন আসে, অফিসে তাড়াতাড়ি ডেকে নেয়। কেননা সিজনের আঙ্কেল একটা বোর্ড মেম্বারের সাথে হঠাৎ করে একটা মিটিং রেখেছে, যেটা কিনা সিজনের অনেক ক্ষতিকর ছিল। যখন সিজন মিটিং এসে আঙ্কেলকে জিজ্ঞাসা, আপনি হঠাৎ করে এমন মিটিং কেন রেখেছেন? তো সিজনের আঙ্কেল বলে,
আমরা শুনেছি তুমি কোম্পানির টাকা নিজের বিষয়ে খরচ করেছো, এর জন্য কোম্পানির অনেক ক্ষতি হবে। এজন্য আমাদের হক আছে তোমার থেকে জবাব চাওয়ার। সিজনের কাছে কোনো জবাব ছিল না। জুলি তো বারবার বলছিল সিজন এইসব টাকা চ্যারিটির জন্য করেছে, কিন্তু সিজনের আঙ্কেল বলে এ কখন থেকে চ্যারিটি করতে লেগেছে। আমরা সবাই জানি ও একদমই এরকম না। সবকিছু এক্সপ্লেন করার জন্য জুলি কিছুটা সময় চাই। তো আঙ্কেল বলে ঠিক আছে, ততক্ষণ তোমার কোম্পানির সকল প্রপার্টি সিল করা হচ্ছে ইনভেস্টিগেশন করার জন্য। ততক্ষণ তোমার কোম্পানিতে আসার কোনো দরকার নেই। এর জন্য তুমি নিজের বাড়িতে থাকো। বাইরে আসার পরে জুলি আর কিনিয়ান সিজনকে বলে তুমি তো ওইসব টাকা চ্যারিটিতে দিয়েছিলে, তো আরও কেন দিয়েছো? কিন্তু সিজন বলে না, ওই চ্যারিটিতে দিয়েছিল, আমি দিই নাই। আর আজকে সিজন নিজের রুমে নিজেকে লক করে নেয়। এমনকি কিনিয়ানকেও ভেতরে আসতে দেয় না। একদিন পুরো এভাবে চলে যায়। সিজন না খায় না বের হয়, এমনকি ওয়াশরুমেও যায় না। এদের সবার চিন্তা হওয়ার জন্য এরা সিজনকে দিয়ে রুম খোলায়, সিজনকে খাওয়ার জন্য জিগায়, কিন্তু সিজন বলে আমাকে শুধু আমার পেটকে দিয়ে দাও। পেটকে নিয়ে সিজন আবার রুমে গিয়ে নিজেকে বন্ধ করে নেয়। সিজন নিজের রুমে বসে ওর বাবার কথা মনে করছিল, যে ওকে বকছিল যে এমন কিছু করো যে মানুষ তোমার কদর করে, তোমার গুরুত্ব বুঝে। তখনই সিজনের একটা আইডিয়া আসে আর ও নিজের সব ফ্রেন্ডকে নিয়ে কিনিয়ানের বাড়িতে যায়, যে কি আমি সবাইকে বলবো আমার কোম্পানির ওই টাকা আমি এই বাড়িতে লাগিয়েছি। আমরা এবার এটাকে নিয়ে একটা প্রজেক্ট তৈরি করছি। আমি এমন এক্সপ্লেন দিয়ে সবাইকে বলে দিব আমি এসব কোম্পানির জন্য করেছি। এখন সিজন একটানা কাজ করে যাচ্ছিল, যেখানে ও নিজে খাচ্ছিল না আর ওর জন্য অন্য কেউ খেতে পারছিল না, শুধু একটানা কাজই করছিল। ওর আঙ্কেল তো ওকে প্রথমে বলে দিয়েছিল কোম্পানির সকল কাজ থেকে ওকে কিছুদিনের জন্য বের করে দেওয়া হয়েছে। এর জন্য সিজন এই প্রজেক্টের জন্য কোম্পানি থেকে 1 টাকাও নিতে পারবে না। সিজন অনেক ইনভেস্টরের কাছে হেল্প চায়, ওনারা যেন এই প্রজেক্টে টাকা লাগায়, কিন্তু কেউ এত ছোট বিজনেসে টাকা লাগানোর জন্য তৈরি ছিল না। লাস্টে যখন পুরো রাত এভাবে কেটে যায়, তো পরের দিন ও যখন কিনিয়ান সবার জন্য খাবার বানিয়ে নিয়ে আসে, তখনই সিজন ওদেরকে নিয়ে চলে যায়। কেননা ওর মাথায় একটা নতুন আইডিয়া এসেছে। লোকেরা এই জন্য ইনভেস্ট করছে না, কেননা এটা একটা ছোট প্রজেক্ট। তো কেননা এই বড় জায়গা, এই পেট ফ্রেন্ডওয়ালা জায়গাকে নিয়ে প্রজেক্ট তৈরি করি। জুলি আর বাকি দুজন ওকে বোঝায় যে এত জোরে গাড়ি না চালাতে। সিজন পুরো রাত ঘুমায় না আর এ গাড়ি চালাতে বারণ করে, কিন্তু ও শুনে না। এরপরে ওরা বারবার অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে বাঁচে। এখানে এসে ও নিজের আইডিয়া বলতে লাগে, কিন্তু জুলি ওর উপর অনেক রেগে যায় আর বলে তুমি নিজে নিজে কি ভাবছো? একটু আগে তোমার জন্য আমরা মরতে যাচ্ছিলাম, তুমি কি একটু ভাবছো যে তোমার আইডিয়ার জন্য আমরা 3 জন না খেয়ে দিয়ে তোমার পেছনে পড়ে আছি? তুমি অনেক বেশি সেলফিশ হয়ে যাচ্ছ। কিন্তু সিজন বলে আমি আমার ভ্যালু বাড়াচ্ছি, ভ্যালু থেকে সবকিছু হয়। যদি আমি এত বড় কোম্পানির সিও না হতাম, তাহলে কি ও নিজের কাজ ছেড়ে আমার সাথে থাকতো আর এখানে আসতো? তুমিও কি আমার সাথে আসতে? জুলি এবার অনেক বেশি রেগে যায়, কেননা জুলি ওর সাথে ওর বেস্ট ফ্রেন্ড হয়ে থাকে, কিন্তু জুলিকে ও শুধু একজন এমপ্লয় ভাবে। এজন্য ওকে কথা শুনিয়ে চলে যায়। সিজন অনেক বেশি স্যাড হয়ে যায়, কারণ ওর কোম্পানিকে নিজের পজিশন বাঁচানোর জন্য কোনো রাস্তা পাচ্ছিল না। কিনিয়ান ওকে নিয়ে একটা জায়গায় যায়, যেটা একটা অ্যামিউজমেন্ট পার্ক হয়েছিল, যেখানে কিনিয়ানের বাবা কাজ করত, কিন্তু ওর বাবার মৃত্যুর পরে এই জায়গা বন্ধ হয়ে গিয়েছে। আর এই জায়গায় ওর ফ্রেন্ড লুফাংয়ের সাথে ওর প্রথম দেখা হয়েছিল। ওর বাবার মৃত্যুর পরে ও বলেছিল আমার না আমার মায়ের কাছে থাকতে মন লাগছে না, এর জন্য আমি তোমার সাথে থাকা শুরু করে দিই। কিন্তু লুফাংয়ের ওর সাথে থাকার প্রথম কারণ ছিল বাবার মৃত্যুর পরে কিনিয়ান যেন একা না হয়ে যায়। তো কিনিয়ান ওকে বোঝায় ফ্রেন্ড কতটা দরকারি হয়, আর ওকে ওর ফ্রেন্ড জুলিকে এমন বলা উচিত হয়নি। কিনিয়ান সিজনকে নিয়ে বাড়িতে চলে আসে আর ও শুয়ে দেয়, যে কিনা ঘুমিয়ে শুধু এটাই বলছিল যে কিনিয়ান আমি জিতবই, আমি আমার পজিশন হাসিল করেই নিব। লুফাং এমন একজন লোককে জানতো যে কিনা চ্যারিটির ওপর সার্টিফিকেট বানিয়ে দেয়, এজন্য কিনিয়ানকে ওখানেই ডেকে নেয়। যার পরে সিজনের স্বপ্ন আসে আর ও আবার ওই জায়গায় চলে যায়। ওই লোককে বলে এভাবে এই ঘড়ি থামাতে তো তোমার টাইম থেমে যাবে না। বেচারা যে জায়গায় যেতে চায় সে সেখানে যেতে পারে না, আর যে থাকতে চায় সে থাকতে পারে না। ওর চোখ খুলতে ও দেখে ওর ঘড়ি আবারও চলা শুরু করে দিয়েছে, কেননা কিনিয়ানও এখানে নেই। সিজন ওর লোকেশন চেক করতে যাচ্ছিল, তখনই ওর কাছে একটা কল আসে, কেননা একটা অচেনা লোক যে ওকে বলে আমরা আপনার প্রজেক্টে টাকা লাগানোর জন্য তৈরি আছি, যার জন্য আমরা আপনার সাথে আর এক্ষুনি দেখা করতে চাই।
সিজনও সবকিছু লোভে ওখানে চলে যায়। এটা কোনো পুরনো ভয়ের হাবেলি ছিল, যেটা থেকে অনেক আওয়াজ আসছিল। তুমি আমাকে চিনতে পারছো? আমি তোমার সেই এমপ্লয় যাকে তুমি কিনা 1 মিনিট লেট হওয়ার জন্য কোম্পানি থেকে বের করে দিয়েছিলে। কিন্তু তুমি জানো, ওই দিন আমার মেয়ে অনেক অসুস্থ ছিল আর আমি ওর সাথে হসপিটালে ছিলাম। পরের দিন আমি অফিসে আসতেছিলাম, তখনই আমার ওয়াইফ অজ্ঞান হয়ে গিয়েছিল, যার জন্য আমি 2 মিনিট লেট হয়ে গিয়েছিলাম। কিন্তু তুমি জব থেকে বের করে দেওয়ার চক্করে আমি বরবাদ হয়ে গেছি। এখন আমি তোমার থেকে সবকিছুর বদলা নেওয়ার জন্য এখানে ডেকেছি। অন্যদিকে এরা কিছু টাকা দেয় সিআরটির তরফে, আর উনি এদেরকে সার্টিফিকেট বানিয়ে দেয়, যেটা ওরা কোম্পানিতে দেখাতে পারবে। সিজন এসব সিআরটির জন্য করেছে, আর কিনিয়ান তখনই বাড়িতে চলে যায় যেখানে সিজন ছিল না। তো কিনিয়ান ওর লোকেশন চেক করে, আর অন্যদিকে সিজন যে কিনা ওখান থেকে বেরোনোর পুরো চেষ্টা করছিল। কিন্তু এই অচেনা লোকটি ওর গাড়িও খারাপ করে দেয়, যে কিনা সবকিছু ভালোভাবে তৈরি করেই রাখছিল, আর ওকে বলে, এখন দেখো আমি তোমার সাথে কি করি। কিন্তু তখনই ওর ঘড়ি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, কেননা কিনিয়ান ওখানে চলে এসেছিল, যে কিনা বৃষ্টিতে ওকে ওখান থেকে নিয়ে বাড়িতে চলে আসে। তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সিজনের বাবা ওর বইয়ের ভেতরে একটা লাভ লেটার পায়। তখন ওর বাবা ওকে বকছিল, এখনো তোমার এত বয়স হয়নি যে এসব করার জন্য। আমি এখন তোমাকে অ্যাব্রোড পাঠিয়ে দিচ্ছি, তুমি ওখানে গিয়ে পড়বে। ঘরে জুলি এসে ওকে বলে, সরি, আমার তোমাকে এভাবে একা ছেড়ে যাওয়া উচিত হয় নাই, তোমার উপর রাগ করাও ঠিক হয় নাই। তারপর সিজন ওকে সরি বলে, আমিও তোমার সাথে ভালোভাবে কথা বলি নাই, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। ওকে বকে, এত রাতে পালানো উচিত হয়নি। সিজন বলে, আমি কোথাও পালিয়ে যাইনি, আমাকে কেউ ট্র্যাপে ফেলেছিল। আর তোমরা সবাই কোথায় চলে গিয়েছিলে? তো জুলি ওকে বলে, কিনিয়ান তোমার জন্য সার্টিফিকেট বানিয়ে নিয়ে এসেছে। সেটা সিজনের অনেক ভালো লাগে যে আচ্ছা, ও শুধু আমার কাজের জন্য আমাকে ছেড়ে গিয়েছিল। রাতের সময় সিজন ওঠার সময় ওকে দেখে এটা ভাবছিল। কিনিয়ান ওর হেল্প করেছে, ওখান থেকে বাঁচিয়ে এনেছে। তখনই সিজন খেয়াল করে ওর জ্বর এসেছে, আর তার সাথে ওর ঘড়ি আবারও চালু হয়ে গিয়েছে। এর মানে যখন অবধি কিনিয়ান অসুস্থ থাকবে তখন অবধি ওর ঘড়ি চলতেই থাকবে। এর জন্য ওর দায়িত্ব হয় ওকে তাড়াতাড়ি ঠিক করার। এজন্য ও জুলিকে ফোন করে জিজ্ঞাসা যে থার্মোমিটার কোথায় রেখেছে, কেননা কিনিয়ান অসুস্থ হয়ে গিয়েছে। ওদিক থেকে লুফাং বলে যে কিনিয়ানকে এখন একটা স্যুপ দিতে হবে, সবার আগে তোকে ব্ল্যাঙ্কেট দিয়ে দিতে হবে, কেননা ও নিজের একদমই খেয়াল রাখে না। দেন সিজন ওর জন্য নিজের স্যুপ বানানো শুরু করে, যে কখনো কিচেনেই আসে না। এসব কিছু চক্র কিচেনের পুরো 12টা বাজিয়ে দেয় ওকে স্যুপ বানিয়ে দেওয়ার জন্য। ওরা দুজন এসে শক হয়ে যায় যে আজকে সিজন কিনিয়ানের জন্য খাবার বানিয়েছে। আর জুলি তো বিশ্বাসই করতে পারছিল না যে সিজন কারোর সাথে এত ভালো ব্যবহার করছে। সিজন কিনিয়ানকে ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে হাত বের করতে দিচ্ছিল না, আর ও নিজে ওকে খাবার খাইয়ে দিচ্ছিল, যেটা কিনা ওরা দুজন হজম করতেই পারছিল না। আর যখন একটু বেশি হয়ে যাচ্ছিল সিজন ওকে ফু দিয়ে খাওয়ায়। তো এরা দুজন দুজনকে নিয়ে যায় আর বলে, তোমাদের মধ্যে রাতে কিছু না কিছু হয়েছে তাই না? কিনিয়ান ওকে বলে, সিজন আমার হেল্প এজন্য করেছে কেননা আমি ওকে রাতে বাঁচিয়েছিলাম। আর সিজন জুলিকে বলে, আমি ওর হেল্প এজন্য করছি কেননা এই ঘড়ি এখনো থামছে না, যখন কিনিয়ান ঠিক হয়ে যাবে তখন এই ঘড়ি থেমে যাবে। কিন্তু জুলির কাছে এসব কিছু বাহানা লাগছিল, আর ওরা দুজন দুজনকে এই মনে ঢুকিয়ে দেয় যে ওরা দুজন দুজনকে লাইক করতে শুরু করেছে। আর লুফাং কিনিয়ানকে বলে, তুমি কি সবসময় ওটাই দেখো? কিনিয়ান ভাবে, হ্যাঁ, ওর কখনো কখনো ওটা দেখে। তো ব্যাস, এই কথায় লুফাং সিজনকে বলে যায়, আমার ফ্রেন্ডের খেয়াল রেখো, আর নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে শপিং করতে চলে যায়। পিছন থেকে এরা দুজন একে অন্য থেকে অনেক বেশি নার্ভাস হচ্ছিল, যার মনে এই কথা চলছিল, মনে হয় এরা দুজন দুজনকে লাইক করতে শুরু করেছে। সিজনের ফেভার চেক করে, আর দেন ওকে বলে, চলো আমরা দুজন বাইরে কোথাও ঘুরতে যাই, তোমার ভালো হাওয়া মিলবে। আর এরা দুজন নিজেদের জন্য ড্রেস পছন্দ করতে শুরু করে দেয়, কিন্তু সিজনের কাছে শুধু অফিসিয়াল ড্রেস ছিল, যার জন্য ওর অনেক কষ্টের পরে একটি ড্রেস পায়। আর কিনিয়ান ওই ড্রেসই চুজ করে যেটা সিজন একদিন ওকে চুজ করে দিয়েছিল। আর কিনিয়ান সিজনকে দেখে একদম ফিদা হয়ে যায়। দেন এরা দুজন বাইরে যায়, যেখানে সিজন কিনিয়ানকে থ্যাংক ইউ বলে রাতে হেল্প করার জন্য অ্যান্ড সিআরটি সার্টিফিকেটের জন্য। আর তখনই একটা ছেলের সাথে ওর ধাক্কা লাগার জন্য ওর জেপার ছিঁড়ে যায়, আর সিজন আসে কিনিয়ানের বাহুতে। আর এখন সিজন অনেক বেশি নার্ভাস হয়ে যায়, আর এখন তো সিজনের কথা কিনিয়ানকে বলতেও পারতো না। কিনিয়ান ওকে জিজ্ঞাসা, তোমার সানসেট কেমন লাগে? সিজন বলে, আমার তো সানরাইজ বেশি ভালো লাগে, কেননা দিনের শুরু, এর মানে কাজেরও শুরু। সিজনের কথা মানে সবসময় কাজের কথা। কিনিয়ান বলে, আমার সানসেট পছন্দ, কেননা ওটা আমার বাড়ি যাওয়ার সময়। ছোটবেলায় আমার বাবাও ওই সময় বাড়িতে আসতো, আর আমার ফ্রেন্ড লুফাংও ওই সময়তে বাড়িতে আসে। কিনিয়ান ওকে জিজ্ঞাসা, তুমি এত নার্ভাস কেন হচ্ছ?
তো সিজিন ওকে বলে দেয় আমার জিপার ছিঁড়ে গিয়েছে। অন্যদিকে লুফাং নিজের ডেটের প্ল্যান করছিল, যে কিনা নিজের গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে চাইছিল। আর এর জন্য জুলিকে এই বাহানাতে ডাকে যে আমার কোথাও যেতে হবে, তো তুমি আমাকে পিক করতে চলে আসো। আর কিনিয়ানও সিজনের হেল্প করছিল কোনো না কোনোভাবে বাড়িতে আসতে। তখন এর মধ্যে ওকে থামিয়ে বলে আমি তোমাকে কিছু বলতে চাই। সিজনের আশা অনেক বেশি বেড়ে যায়, কিন্তু কিনিয়ান ওকে বলে কেননা তুমি তাড়াতাড়ি বাড়িতে চলো, আমার অনেক বেশি ওয়াশরুম পেয়েছে। দেন বাড়িতে এসে কিনিয়ান খাবার বানানো শুরু করে। সিজন ওকে মানা করে, কিন্তু কিনিয়ান ওর কথা শোনে না আর নিজের আঙ্গুল কেটে নেয়। এই জন্য সিজন নিজেই বানানো শুরু করে, কিন্তু ও কাটতে পারে না। এই জন্য কিনিয়ানের কাছে হেল্প চায় অ্যান্ড এসবের চক্করে একে অন্য দুজনের অনেক বেশি কাছে চলে আসে। এরপর দুজন মিলে খাবার বানায়। অন্যদিকে জুলিকে লুপাং সারপ্রাইজ দেয়, যে কিনা জুলিকে কনফেস করে যে সত্যি বলতে আজ অবধি আমি অনেক রিলেশনে ছিলাম, কিন্তু তোমার আশাতেই আমি বুঝতে পেরেছি যে আমি শুধু তোমাকেই ভালোবাসি। দেন লুফাং জুলিকে গিফট দেয়, এরপরে দুজনের কিস হয়। অন্যদিকে কিনিয়ানের পেপার একদম ঠিক হয়ে গিয়েছিল। এরা দুজন আজকে খাবার খেতে যায়, যেখানে সিজন নিজের পছন্দের না বরং কিনিয়ানের পছন্দের খাবার অর্ডার করে। অন্যদিকে কোম্পানিতে ওর আঙ্কেল অনেক ঝামেলা করে দিয়েছিল, কেননা উনি অনেক বেশি ঘাবলা করছিল। এর জন্য বাকি কোম্পানির লোকেরা ওদের সাথে কন্ট্রাক্ট নষ্ট করে দিচ্ছিল। এখন সিজন কিনিয়ানকে নিয়ে শপিং করতে যায়, যেখানে সিজন ওর জন্য অনেক জামা কাপড় কিনে। কিনিয়ান ওকে বলে যে এখন আমাদের কাছে তো এত টাকা নেই, তো কিন্তু সিজন বলে এতটা টাকা তো আমার কাছে আছেই। অ্যান্ড ওসব ড্রেসকে নিয়ে নিজের রুমে নিজের কাপড় চোপড়ের সাথে রেখে দেয়। এদের দুজনের রিলেশনশিপ অনেক বেশি ভালো হয়ে যাচ্ছিল, যেখানে সিজন কিনিয়ানের বলা জায়গায় যায়, কিনিয়ানের সাথে খাবার বানায়। এরা দুজন একদম কাপলের মতো থাকতে শুরু করেছিল, যাদের রিলেশন অন্য দুজন বুঝতে পারছিল না, কেননা এরা দুজন দুজনকে ডেট করতে মানা করে দিচ্ছিল। পরে একজন আন্টি তো কিনিয়ানকে বলেই দেয় যে তোমার গার্লফ্রেন্ড অনেক বেশি ভালো, কিন্তু এই খুশি বেশি সময় থাকে না, কেননা আমাদের সেকেন্ড মেল লিডের এন্ট্রি হয়ে যায়, যার নাম শাওজুন। আর এই সিজনের ছোটবেলার ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড না বেস্ট ফ্রেন্ড। অ্যান্ড শাওজুনের রিলেশন শুধু সিজনের সাথে না বরং জুলির সাথে অনেক বেশি ভালো ছিল, যেটা দেখে লুফাং ও অনেক বেশি চটে যায়। এ অনেক বছর পরে অ্যাব্রোড থেকে ফিরে এসেছিল, কেননা কিনা এটা সুপারস্টার ছিল। আর এদের দুজনের জন্য অনেক গিফটও নিয়ে এসেছিল। অ্যান্ড আজকে সিজন জানতে পারে যে ছোটবেলা থেকে শাওজুন জুলিকে গিফট দিত, যাতে করে জুলি ওকে সিজনের সকল সিক্রেট বলে দেয়। শাওজুন সিজনের সাথে অনেক বেশি চিপকাচ্ছিল, যাতে করে কিনিয়ানের অনেক বেশি জেলাসি হচ্ছিল। আর এখন লুফাং কিনিয়ানকে বলে এখন তো স্বীকার করে নাও যে তুমি সিজনকে লাইক করো। পরে এরা জুলির থেকে জানতে পারে যে এদের দুজনের ফ্যামিলিরও অনেক ভালো ফ্রেন্ডশিপ ছিল অ্যান্ড এরা দুজনও অনেক ভালো ফ্রেন্ড। আর এদের হওয়ার আগে থেকে এদের পরিবার তো এদের বিয়ে ঠিক করে রাখছিল। শাওজুন সিজনকে ইনভাইট করে এক কোয়েন পার্টির জন্য, যার জন্য সিজন কিনিয়ানকে ওর সাথে যাওয়ার জন্য বলে, কারণ কেননা কিনিয়ান বিনা তোড়জোড়ি থামবেই না। কিন্তু এদের দুজনের রিলেশনশিপ শাওজুনের কাছে কিছুটা আলাদা লাগে, আর ওর অ্যাসিস্ট্যান্টেরও। আর এখনও কিনিয়ানকে বারবার অ্যাসিস্ট্যান্ট বলা শুরু করে দেয়, যাতে করে যেন কিনিয়ান বুঝতে পারে যে ও একজন শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট। এর জন্য যেন ও সিজনের থেকে দূরে থাকে। এ কথা সিজনের অনেক বেশি খারাপ লাগছিল। আর এখানেও শানজুন সিজনের সাথে অনেক বেশি চিপকাচ্ছিল, আর পার্টিতে ওকে একদম নিজের গার্লফ্রেন্ডের মতো করে সবার সাথে দেখা করাচ্ছিল। কিনিয়ানকে যেতে হতো ওয়াশরুমের জন্য, কিন্তু ওকে তো থাকতেই হবে সবসময় সিজনের সাথে, এজন্য কিনিয়ান সিজনকে নিয়েই যায়। অ্যান্ড সিজনকে বাইরে এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই ভাবছিল না জানি এ এখানে দাঁড়িয়ে কি করছে। এই পার্টিতে ওর আঙ্কেলও ছিল, যে কিনা সিজনকে বলে আমাদের কোম্পানির তরফ থেকে তো আমি এখানে এসেছি, তো ফির তুমি এখানে কি করছো? আর এমনিতেও তো এখন তোমার আমাদের কোম্পানির সাথে কোনো লেনা দেনা নেই। আর এখন তো শানজুন ওনার থেকেও অনেক বেশি বড়লোক ছিল, তার জন্য ওনার মুখ বন্ধ করার জন্য শানজুন সবার সামনে অ্যানাউন্স করে আমাদের কোম্পানির এখানে অনেক প্রজেক্ট আছে, কিন্তু আমি এখন এইবার এসব কিছু করতে না বরং আমার ফিয়ন্সি সিজনকে নিতে এসেছি, যেটার পরে আমাদের দুজনের কোম্পানির কন্ট্রাক্ট আরো ভালো হবে। এরা দুজন এসব কথা শুনে শকড হয়ে যায়, কেননা সিজনও এসব বিষয়ে কিছুই জানতো না। অ্যান্ড বেচারা কিনিয়ান নিজেকে নিজের কাছে অনেক লো ফিল করছিল।
সিজিন ওকে বোঝানোর জন্য এসেছিল যে ও নিজেই এসব বিষয়ে কিছু জানতো না, কিন্তু কিনিয়ান ওকে বলে আমাকে বাইরে যেতে হবে শুধুমাত্র 2 ঘন্টার জন্য। সিজিন ওকে মানা করে দেয়, কিন্তু শাওজুন এসে বলে সিজিনকে তোমার অ্যাসিস্ট্যান্ট তোমার কাছে কিছুটা সময় চাচ্ছে, ওকে পাঠিয়ে দাও না। আর ও সিজিনকে নিয়ে চলে যায়। সিজিন ওকে বলে আমি কখন বলেছি আমি তোমার ফিয়োন্সে অ্যান্ড তোমার ফ্যামিলি আর আমার ফ্যামিলি জাস্ট এসব কিছু মজা করে বলেছিল, আর তোমার তো আমাকে জিজ্ঞানোর দরকার ছিল তাই না? তো শানজুন ওকে বলে এসব আমি তোমার আঙ্কেলকে বলার জন্য বলেছি যাতে ও ওনার তোমার কোম্পানিতে তোমার জায়গা তোমাকে ফিরিয়ে দেয়। কিন্তু হ্যাঁ, এখন এইসব কিছু আমি তোমাকে বলেছি, সব কিছুর জন্য আমি সিরিয়াস। আমি এখানে তোমাকে বিয়ে করতে অ্যান্ড তোমাকে নিয়ে যেতে এসেছি। আচ্ছা চলো, এসব বিষয়ে আমরা পরে কথা বলবো, কিন্তু এখন পার্টির জন্য তুমি প্লিজ আমার সাথেই থাকো। অন্যদিকে এদের দুজনের রোমান্স চালু ছিল, যাতে জুলি লুফাংকে বলে কেউ এখানে চলে না আসে, কিন্তু লুফাংকে বলে এখানে কেউ আসবে না এন্ড দরজা বন্ধ করে দেয়। ফির দুজন আবারও শুরু হয়ে যায়, কিন্তু এরপরে জানতে পারে যে এখানে কিনিয়ান চলে এসেছে। এদের দুজনের এতে অনেক বেশি রাগ হয়ে যায়, আর এদের মনে তো করছিল যে ওকে একটা মারে, কিন্তু কিনিয়ানের সেট ফেস দেখে ওকে কিছু বলে না, উল্টে জিগায় যে তোমার কি হয়েছে। আর কিনিয়ান ওকে বলে তুমি প্লিজ আমার সাথে কিছুটা সময় ড্রিঙ্ক করতে পারবে। দেন পরে লুফাং কিনিয়ানকে বলে আর যখন তুমি বুঝতে পারছো যে তুমি ওকে লাইক করো, তো তুমি ওকে বলে দাও না কেন। কিনিয়ান লুফাংকে বলে এখন তোর ফিয়ন্সেও আছে, কিন্তু লুফাং বলে ও নিজেকে সব মেনে নিয়েছে যে সানজুন ওর ফিয়ন্সে। যতক্ষণ অবধি ওর বিয়ে না হয় বা ও নিজে না মানে, ততক্ষণ অবধি তোমার কাছে চান্স আছে ওকে ডেট করার। আর ইয়ার তুমি এটা তো ভাবো বাকিদেরও তো কিছু কাজ আছে না, আমি এত ইম্পর্টেন্ট একটা কাজ করছিলাম কিন্তু তুমি ডিস্টার্ব করে দিয়েছো, এই জন্য এরপর থেকে এমন কাজ আর করো না প্লিজ। দেন ওকে ছেড়ে জুলির কাছে চলে আসে আর বলে আমি প্রমিস করেছিলাম না আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু ওর ড্রিঙ্ক করে ঘুমিয়ে যায়। জুলি তো ওর জন্য অপেক্ষা করতেই থেকে যায়। কিনিয়ান ওই জায়গায় চলে আসে যেখানে প্রথমে এসেছিল, আর সিজনের জেপার ছিঁড়ে গিয়েছিল যেটাও পেয়ে যায়। কিনিয়ান এটাই ভাবছিল যে কি করে আমি সিজনকে জিগাবো যে সিজন তুমি কি কিনিয়ানকে লাইক করো কি করো না। আর ও নিজেই অ্যাক্টিং করে দেখছিল যে আমি ওকে বলবো কি সিজন তুমি কি কিনিয়ানকে লাইক করো, ফির ও আমাকে বলবে। অন্যদিকে লোকেশন থেকে সিজন জানতে পারে কিনিয়ান কোথায় আছে, এজন্য সিজন ওখানে চলে যায় আর বলে আমি তোমাকে মাত্র 2 ঘন্টা সময় দিয়েছিলাম না। কিনিয়ান ওকে দেখে অনেক খুশি হয়ে যায়। সিজন ওকে জিগায় তুমি ড্রিঙ্ক কেন করেছো আর তোমাকে এতটা স্যাড কেন দেখাচ্ছে, কিন্তু কিনিয়ান ওকে জড়িয়ে ধরে আর এতে সিজনেরও কোনো প্রবলেম হয় না। সিজন কিনিয়ানকে নিয়ে বাড়িতে চলে আসে। কিনিয়ান সিজনের জন্য খাবার বানায় আর সিজন ওকে এক্সপ্লেন করে যে ওই ফিয়ন্সিওয়ালা ব্যাপারে কথা বলার বিষয়ে আমি কিছুই জানতাম না, আর এটাও জানতাম না যে শাওজুন সবার সামনে এসব কিছু বলে দেবে, আর আমি শাওজুনের সাথে এই ব্যাপারে পরে কথা বলবো। আর তুমি প্রথমে এটা বলো যে তুমি ওই জায়গায় কেন গিয়েছিলে। অ্যান্ড কিনিয়ান ওকে দেখায় কিনিয়ান শুধু এটা নেওয়ার জন্য ওখানে গিয়েছিল। পরের দিন শাওজুন সিজনের কাছে মেসেজ করে যে ওদের দুজনকে আজকে শাওজুনের দাদির সাথে দেখা করতে যেতে হবে। যেখানে যাওয়ার ব্যাপারটা সিজনের কিছুটা আজীব লাগছিল, কিন্তু কিনিয়ান ওকে বলে চলো আমি তোমার সাথেই যাব। কিন্তু শাওজুন অ্যাসিস্ট্যান্টকে ওর সাথে দেখে বলে এখন তো আমরা শুধু দাদির বাসাতে দেখা করতে যাচ্ছিলাম, আমি আমার ড্রাইভারকেও সাথে নিয়ে আসি নাই যেন আমরা দুজন একসাথে সময় কাটাতে পারি, কিন্তু তুমি একে কেন নিয়ে এসেছো। কিন্তু ওরা সবাই বাড়িতেই চলে আসছিল, এজন্য কিনিয়ান ওদের সাথেই যায়। শাওজুনের দাদির কিছুটা ভুলে যাওয়ার রোগ ছিল, এজন্য উনি নিজের পোতাকেই ভুলে যায়। আর কিনিয়ানকে নিজের পোতা ভেবে বলে আরে পা তুমি তো দেখি এখন গার্লফ্রেন্ডও খুঁজে নিয়েছো। শাওজুন ওনাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে যে আমি আপনার পোতা, কিন্তু উনি ওকে বলে তুমি ড্রাইভার তো ড্রাইভারের মতো থাকো, আমার পোতা হওয়ার কোনো দরকার নেই, চলো যাও গাড়ি থেকে সব জিনিস নিয়ে এসো। দাদি ওদের বলে আমার এই আইডলের কনসার্টে যাওয়ার জন্য অনেক মন চায়। তো কিনিয়ান ওনাকে বলে হ্যাঁ হ্যাঁ এখন থেকে আমরা আপনাকে দেখিয়ে নিয়ে আসবো, কিন্তু সত্যিকারের যার দাদি তাকে উনি কোনো কথাই বলতে দিচ্ছিল না। অন্যদিকে এরা দুজন চ্যারিটির সার্টিফিকেট তৈরি করে কোম্পানিতে যায় সবাইকে দেখানোর জন্য, কিন্তু এটাতেও কোনো কাজ হয় না। সেদিন শাওজুনকে জিজ্ঞাসা যে শাওজুন অ্যাব্রড ফিরে কবে যাচ্ছে। তো শাওজুন বলে এইবার তো আমি তোমাকে নিতে এসেছি আর তোমাকে নিয়েই যাব। বাড়িতে চলে আসলে জুলি ওদেরকে বলে
যে ওদের এই সার্টিফিকেট ওখানে কেউ অ্যাকসেপ্ট করে নাই, কেননা কোম্পানিতে এত মানুষই নাই যে ওদের কথা শুনবে। সবাই কোম্পানি ছেড়ে চলে গিয়েছে, কেননা কোম্পানি অনেক বেশি খারাপ চলছে। আর বাকি কোম্পানি ওদের সাথে সকল কন্ট্যাক্ট নষ্ট করে দিয়েছে। কিন্তু শাওজুন ওদের বলে, আমি তোমাদের হেল্প করতে পারি। আমি তোমার আঙ্কেলের সঙ্গে মিটিং ঠিক করেছি, যেখানে আমরা দুজন যাব। অ্যান্ড শাওজুন নিজের সাথে করে একজন ওয়েটারও নিয়ে এসেছিল, যেটা সিজনের বাড়ি দেখাতে পারে ভালোভাবে। অ্যান্ড শাওজুন যখন অ্যাব্রোড যাবে তখন যেন ওখানকার বাড়িও এমনভাবে বানাতে পারে। সেদিন শাওজুনকে মানা করে দেয় এসব কিছু করার জন্য, অ্যান্ড সব কিছু সবার আগে বারণ করে দেয় ওকে বেডরুমে যেতে। কিন্তু শাওজুন ওর বেডরুমে চলে যায়। এখনও শাওজুন ওই ওয়েটারকে বলে দেয় কি হয়েছে না, এই অন্য বেডে জুলি এসে ঘুমায়। এখন শাওজুনের ওয়েটার সিজনের আলমারিও দেখতে যাচ্ছিল, কিন্তু সিজন ওকে বাইরে পাঠিয়ে দেয়। অ্যান্ড শাওজুন দেখে সিজনের আলমারিতে কিনিয়ানের কাপড়ও আছে, যাতে সিজনকে বলে আমার না একটু বাইরে যেতে হবে শপিং করতে, তো প্লিজ তুমি তোমার অ্যাসিস্ট্যান্টকে আমার সাথে একটু পাঠিয়ে দেবে কি। অ্যান্ড দেন পরে শাওজুন কিনিয়ানকে জিগায়, সিজনের সাথে রুমে কি তুমি ঘুমাও? কিনিয়ান বলে হ্যাঁ। তো শাওজুন বলে ওর আলমারিতে কি তোমার কাপড় আছে? এতেও কিনিয়ান হ্যাঁ বলে। শাওজুন বলে কোন কারণে? আমার জানা আছে তোমার মতো ছেলেরা কিনা বড়লোকের মেয়েদেরকে নিজের জালে ফাঁসিয়ে নেয়। কিনিয়ান ওকে বলে আমার এসব বিষয়ে কিছুই জানা নেই। শাওজুন বলে তোমার কাছে তো এতটাও কোয়ালিফিকেশন নেই যে সিজন তোমাকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানাবে। কিন্তু কিনিয়ান বলে আমি এই ব্যাপারেও কিছুই জানি না, উনি আমার সাথে কন্ট্যাক্ট করেছে। কিন্তু শাওজুন কিনিয়ানকে অনেক কথা শুনিয়ে দেয় আর বলে যাও গিয়ে অন্য কাউকে ফাঁসাও, কেননা আমি তোমাকে সিজনকে পাগল বানাতে দিব না। বাড়িতে আসাতে সিজন কিনিয়ানকে বলে চলো এখন আমরা মিটিংয়ে যাই। কিন্তু কিনিয়ান ওকে জিগায় আপনি আমার সাথে কন্ট্রাক্ট কেন করেছেন? অ্যান্ড শাওজুন সিজনকে বলে এ আমাদের সাথে যাবে না। সিজন কিনিয়ানকে জিগাইতে চাচ্ছিল যে ও হঠাৎ করে কেন একথা জিজ্ঞেস করছে, কিন্তু শাওজুন ওকে নিয়ে চলে যায়। সিজন শাওজুনকে জিগায় তুমি কিনিয়ানকে কিছু বলেছো কি? তো শাওজুন বলে হ্যাঁ, আমি ওর জায়গা কোথায় সেটা ওকে মনে করিয়ে দিয়েছি। দেন শাওজুন সিজনের আঙ্কেলকে গিয়ে বলে যে সব কিছু প্রবলেম তুমি কোম্পানিতে করেছো আমি সব কিছু ঠিক করে দিব, কিন্তু তার বদলে তোমার সিজনকে সিজনের আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে কোম্পানির ভেতর। সিজনের ঘড়ি তো এখন চলছিলই, তার জন্য সিজনের অনেক বেশি টেনশন হচ্ছিল। অ্যান্ড অন্যদিকে সিজনের আঙ্কেল সাইন করতে অনেক বেশি বাহানা বানাচ্ছিল। এজন্য সিজন ওদেরকে বলে যায় যে আমার এখন যেতে হবে, আমি এসব নিয়ে পরে কথা বলবো। বাড়িতে কিনিয়ান সিজনের জন্য সকল খাবার বানিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, তখনই ওখানে সিজন আসে আর ওকে জিগায় তুমি কোথায় যাচ্ছ? কিনিয়ান ওকে বলে দেখো শাওজুন তোমার জন্য টিকিটও বুক করে নিয়েছে, আর এই নাও আমাদের কন্ট্যাক্ট, এখন আমি তোমার কোনো হেল্প করতে পারবো না। যেখানে কি শাওজুনই তোমার সকল হেল্প করতে পারে, আমার কাছে তো কোনো কোয়ালিফিকেশনও নাই। তখনই ওখানে শাওজুন চলে আসে আর কিনিয়ানকে বলে তুমি এখনো যাওনি। অ্যান্ড কিনিয়ান সিজনকে জিজ্ঞাসা যে তুমি আমার সাথে কন্ট্রাক্ট কেন করেছিলে। এখন সিজন শাওজুনের সামনে নিজের ঘড়ির টিকটিকলা ব্যাপার তো বলতে পারতো না, তো কিনিয়ান ওখান থেকে চলে যায়। অ্যান্ড সিজনকে যখন শাওজুন থামিয়ে দেয় আর বলে তোমার এখন অন্য ছেলেদের সাথে থাকা ঠিক না, যখন কিনা আমি তোমার ফিয়ন্সে হই বাইরের মানুষ কথা বানানো শুরু করবে। কিন্তু সিজন শাওজুনকে বলে কে বলেছে যে তুমি আমার ফিয়ন্সে? আমার ফ্যামিলি যারা কিনা এখন এই দুনিয়াতে নেই, ওনারা কবে না কবে একটা কথা মজা করে বলে দিয়েছিল, তো এই কথাটাকে আমরা সিরিয়াসভাবে কেন নিব? অ্যান্ড সিজন ওকে অনেক জোরে ঝাটকা দিয়ে কিনিয়ানকে খুঁজতে চলে যায়। অ্যান্ড বেচারা শাওজুন তো সে সিজন আর নিজের ছবি দেখতেই থেকে যায়। অ্যান্ড বাড়িতে ফিরে এসে সিজন দেখে যে কিনিয়ান শাওজুনের জন্য সিজনের সব হ্যাবিট লিখে রেখে গিয়েছে, যাতে করে সিজন কোন সময় কি খাবার খেতে পছন্দ করে। সাথে সিজনের অ্যাব্রোড যাওয়ার টিকিটও। শাওজুনের এখন অনেক বেশি খারাপ লাগছিল, তার জন্য শাওজুন সিজনকে বলে আমার তোমার অ্যাসিস্ট্যান্টকে চলে যেতে দেওয়া উচিত হয়নি। সিজন ওকে বলে ও আমার অ্যাসিস্ট্যান্ট না। তো শাওজুন বলে হ্যাঁ সরি, ও তোমার অ্যাসিস্ট্যান্ট না, ঠিক আছে। কিনিয়ান নিজের বাড়িতেও যায় না, যায় নিজের গার্ডেনে, যাকে খোঁজার জন্য সিজন কিনিয়ানের বাড়িতে যায়। অ্যান্ড শাওজুনের সব হ্যাবিট দেখে ভাবে শায়দ ও অনেক কেয়ার করতো সিজনের, আর সিজনকে অনেক ভালোবাসে। নাও শাওজুন নিজেই ওই টিকিট ছিঁড়ে ফেলে। লুফাংকে জিগানোর পরও কিনিয়ানের খবর পাওয়া যায় না। সিজন ওই সব জায়গায় যায় কিনিয়ানকে খোঁজার জন্য, যেখানে সিজন কিনিয়ানের সাথে গিয়েছিল, কিন্তু তারপরেও সিজন ওকে কোথাও পায় না। অন্যদিকে শাওজুন সিজনের আঙ্কেলকে যা কিছু ঘাবলা করে রেখেছিল, তো শাওজুন আঙ্কেলকে বলে আমি তোমার সবকিছু কভার করে দিব।
অ্যান্ড এটার বদলে তুমি সিজনকে ওর সিওওয়ালা পথ ফিরিয়ে দিতে হবে। এসব কিছুর পরে শাওজুন সিজনকে বলে, আমি একাই অ্যাব্রোড চলে যাচ্ছি। ফুল দেখে সিজনের মনে পড়ে শায়দ কিনিয়ানের ফুলওয়ালা গার্ডেনে গিয়েছে। ওখানে যাওয়ার জন্য সিজন বের হয়ে যায়, যেখানে কিনিয়ান নিজের ফ্রেন্ডকে বলে, আমি ওকে লাইক করতে শুরু করেছি, কিন্তু আমি এটা জানি না যে ও আমাকে লাইক করে কি করে না। অ্যান্ড ওর ছোটবেলার ফ্রেন্ড, আমার মনে হয় ও সিজনের জন্য পারফেক্ট, যে কিনা ওকে বিয়ে করতে চায়। কিন্তু কিনিয়ানের ফ্রেন্ড কিনিয়ানকে বোঝায়, যখন পর্যন্ত তুমি ওকে বলে না দাও যে তুমি ওকে লাইক করো, ততক্ষণ পর্যন্ত তোমার সিদ্ধান্ত নেওয়া ঠিক না। এখন তোমার ওকে বলে দেওয়া চায় যেন তুমি এটার জন্য পরে রিগ্রেট না করো। এসব কিছু কিনিয়ানের মাথায় ধরে যায়, যার পরে কিনিয়ান সিজনের সাথে দেখা করার জন্য বের হয়ে যায়। কিন্তু সিজন তো ওর সাথে দেখা করার জন্য গার্ডেনে চলে গিয়েছিল। যখন এখানে কিনিয়ান সিজনকে পায় না, তখনও ভাবে কোথাও শাওজুনের সাথে অ্যাব্রোড চলে যায়নি তো সিজন। এর জন্য কিনিয়ান এয়ারপোর্টে চলে যায়, কিন্তু শাওজুন কিনিয়ানকে বলে, ও আমার সাথে আসে নাই, ও আমাকে না তোমাকে চুজ করেছে। অ্যান্ড সিজনকে কিনিয়ানের ফ্রেন্ড বলে, ও তো তোমাকে খোঁজার জন্য তোমার বাড়িতে চলে গিয়েছে। পরে বাড়িতে যাওয়ার পর সিজনের বিচ পারে চলে যায়। আর এখানে এরা দুজন শেষমেশ মিলে যায়। কিনিয়ান সিজনকে বলে, আমি না তোমাকে অনেক বেশি লাইক করি, আর সরি কি আমি তোমাকে এই কথাটা বলতে পারছিলাম না, আমি ভয় পেয়েছিলাম, কিন্তু আজকে আমার ভেতরে সাহস চলে এসেছে। দেন সিজনও কিনিয়ানকে বলে, হ্যাঁ ভালোই, আমি প্রথমে তোমাকে কন্ট্রাক্টের জন্য আমার সাথে রেখেছিলাম, কিন্তু এখন আমি তোমাকে বিনা কন্ট্রাক্টেও আমার সাথে রাখতে চাই। এখন থেকে মেবি এদের সত্যিকারের রিলেশন শুরু হয়, যে কিনা একে অন্যকে জড়িয়ে ধরে কিস করে। এখন দুজন নিজেদের মধ্য থেকে চীনের দেওয়ালও ফেলে দেয়। এখন এরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গিয়েছে। লুফাং আর জুলি এরা দুজন চিন্তায় ছিল যে না জানি কবে কিনিয়ান এদের রোমান্সে ডিস্টার্ব করার জন্য চলে আসে, কেননা ওদের রিলেশনশিপ তো কখনো ভালোই হয় না। কিন্তু তখনই কিনিয়ানের এসএমএস আসে যে আমার ভালোবাসা হয়ে গিয়েছে, আমি সিজনকে প্রপোজও করে দিয়েছি, যাতে ওদের থেকে বেশি এরা দুজন খুশি হয়েছে, কেননা এখন এদেরকে ডিস্টার্ব করতে আরও কখনো আসবে না। আর সিজন নিজের কোম্পানিতে দ্বিতীয়বার সামলানোর জন্য সিও সিটে বসে যায়। অ্যান্ড সাথে ও নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে পুরো রোমান্সও চালু ছিল। নাও কিনিয়ান সিজনকে একটা ডিনারে নিয়ে আসে অ্যান্ড সিজনকে বলে, আমি তোমাকে আমার ফ্যামিলির সাথে দেখা করাতে চাই। সিজন অনেকটা ঘাবড়ে যায় যে কি ফ্যামিলির সাথে, কিন্তু কিনিয়ানের ফ্যামিলিতে শুধু লুফাং অ্যান্ড জুলিই ছিল। এখন এরা ফার্স্ট টাইম রিলেশনশিপে ছিল, এজন্য কিনান অনেক বেশি কেয়ারিং আর প্রোটেক্টিভ হয়ে দেখাচ্ছিল। কিনান ওকে বলে, আমরা দুজন একে অন্যের সাথে কন্ট্রাক্টের তরফে মিলেছিলাম, এই জন্য এখন আমি একটা কন্ট্রাক্ট করতে চাই, যাতে করে প্রতিদিনে আমাদের কিছু কমপ্লিট করতে হবে, কিছু টাস্ক, যাতে প্রতিদিন ছবি তোলা, ডেট, জড়িয়ে ধরা, কিস করে, এমনকি অনেকই টাস্ক, যাতে সিজন সাইন করে দেয়। অ্যান্ড এখন থেকে এদের দিনরাত শুধু রোমান্সই রোমান্স, যাদের জানাই ছিল না এদের লাইফে কিছু খারাপ বা আলাদা হতে পারে। এরা নিজেদের প্রতিদিন টাস্ক কমপ্লিট করে, যাতে কিনে একদিনে জড়িয়ে ধরা, এক্সারসাইজ করা, একসাথে খাবার বানানো, একে অন্যের জন্য কফি বানানো। হন্টেড বাড়িতে যাওয়া যাতে একটা টাস্ক ছিল যে ও নিজের প্যাটকে দেখার জন্য যাবে, কিন্তু এখানে আসাতে ওরা জানতে পারে কিনিয়ানের যে আন্টি ছিল ওনার কুকুরকে চোর চুরি করে পালিয়েছে। এখন এরা চারজন চোরের পিছনে চলে যায়। এখন এরা দুজন কুকুরকে ছেড়ে দিতে শুরু করে, যাদের চোর একদমই এমন করতে দিচ্ছিল না। এইসবের চক্রে ওদের চোরের সাথে লড়াই হয়ে যায়। কিনিয়ানকে বাঁচায় সিজিন, অ্যান্ড যখন সিজিনকে বাঁচানোর ব্যাপার আসে তখন কিনিয়ানকে চোর একটা চাকু মেরে দেয়, যাতে করে কিনিয়ানকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। অ্যান্ড ডক্টরদের বলে ওর অনেক বেশি রক্ত বের হয়ে গিয়েছে, এখন ওকে অনেক বেশি রক্ত দেওয়া দরকার, কিন্তু ওর রক্ত অনেক রেয়ার, যেটাকে গোল্ডেন ব্লাডও বলা যায়। সিজনের মনে পড়ে একবার ওর কাছে একজন রক্ত নিতে চেয়েছিল, কিন্তু ও তখন ওকে সবাইকে বারণ করে দিয়েছিল। ওই লোক বলেছিল ওর রক্ত অনেক বেশি রেয়ার, কিন্তু এই সময় সিজন বলে আমি আমার রক্ত দিব। এখন সিজন ওকে অনেক বেশি রক্ত দেয়। ডক্টর ওকে মানা করে যে সকল রক্ত কি আপনি দিবেন, কিন্তু এখন ওর রক্ত যখন রিয়া ছিল তখন ওর কাছে কোনো অপশানই ছিল না, এজন্য নিজের অনেক রক্ত দিয়ে দেয়। অ্যান্ড এই ব্লাড দেওয়ার সাথে সাথে ওর ঘড়ি, যাতে কাউন্টডাউন চলছিল, যেটা কিনা উল্টো চলছিল, এটা সোজা হয়ে চলতে শুরু করে যেমন বাকি নর্মাল ঘড়ি হয়। অ্যান্ড সিজন ওই জায়গাতেই চলে যায় যেখানে ওই আঙ্কেল ওকে বলে, আরে বা তুমি এমন কবে থেকে হয়ে গেলে, তুমি ভালোবাসতে কবে থেকে শুরু করে দিলে, আর নেওয়ার জায়গায় দেওয়া কবে থেকে শুরু করে দিয়েছো। চলো, তোমার ভেতরে এই কথাটা এসেছে, এজন্য তোমার জীবন বেঁচে গিয়েছে, তুমি নিজের সময় কাউকে দিয়েছো, তো তোমারও কিছু সময় মিলে গিয়েছে, তো এখন তুমি নিজের লাইফে ভালোভাবে থাকতে পারো। এখন এই ঘড়িও গায়েব হয়ে গিয়েছিল, কিন্তু যখন সিজন কিনিয়ানের ব্যাপারে জিজ্ঞাসা, তো আমি কি কিনিয়ানকে বাঁচিয়ে নিয়েছি, তো আঙ্কেল বলে না,
কিনান এখন তোমার সাথে থাকতে পারবে না, এখনো এই বাসে যাবে। আর যদি তুমি ওকে থামাও তো ফির তুমি সব সময়ের জন্য এখানেই থেকে যাবে। কিন্তু ও কিনিয়ানকে নিয়ে ওখান থেকে ভেগে যায়। কিন্তু একসময় ও ওখানেই থেমে যায় আর ফেসে যায়। কিনিয়ান ওকে বলে, আমার সময় পুরো হয়ে গিয়েছে, তো তোমার আমার চক্রে এখানে মরা চায় না, তোমার এখান থেকে চলে যাওয়া চায়। অ্যান্ড ও সিজনকে ধাক্কা দিয়ে ওখান থেকে পাঠিয়ে দেয়। কিন্তু যখন সিজনের চোখ খোলে তো ফির একটা কাউন্সিলিং অফিসে, আর লুফাঙ্গও ছিল থেরাপিস্ট। ও বুঝতে পারে না যে সব কি হচ্ছে। লুফাং মানে থেরাপিস্ট ছিল। সে বলে, এই সকল কিছু 2-1 মাস আগে শুরু হয়েছিল, যখন তোমার পাপা আমার কাছে থেরাপিস্ট নেওয়ার জন্য এসেছিল। উনি ওনার সকল সময় কোম্পানিতে দিত। এই জন্য ওনার মনে হচ্ছিল উনি ফিজিক্যালি এমনভাবে করলে ওনার ঠিক মৃত্যু কিছুদিনের মধ্যেই হতে চলেছে। এই কথায় উনি অনেক বেশি রিগ্রেট ছিল, কারণ উনি তোমাকে ভালোবাসা দিতে পারে নাই, কখনো সময় দিতে পারে নাই, তোমার সাথে এমনটা হোক উনি চান নাই। এর জন্য ওনার ডেট হয়ে গিয়েছে। দেন জুলি কিনা লুফাংয়ের এই ওয়ার্ল্ডেও যে গার্লফ্রেন্ড ছিল, সে ওকে বলে যে ওনার মেয়েও সিজন একদমই ওনার মতো মন দিয়ে কোম্পানির কাজে লেগে পড়েছে। যার না নিজের শরীরের চিন্তা আছে না রিলেশনশিপের চিন্তা আছে। এমন করলে ও ফিজিক্যালিও ঠিক থাকবে না। এজন্য ওরা জেনে বুঝে এই ঘড়িকেও সামনে নিয়ে এসেছে। আর সিজনকে হিপনোটাইজ করা শুরু করে দিয়েছিল, যার জন্য সিজন নিজে নিজে একটা আলাদা ওয়ার্ল্ড, নিজের ইমাজিনের দুনিয়ায় চলে গিয়েছিল। যাতে ও ভালোবাসার মানুষ মিলেছে, নিজের জীবনে বেঁচে থাকার কারণ পেয়েছে। অ্যান্ড এই আঙ্কেল সিজনকে যা সব বলতো ওই কিনা লুফাংই ওনাকে শোনাতো। এর মানে হচ্ছে এতদিন ধরে যা কিছু হয়েছিল সব কিছুই হয়নি, ওটা শুধুমাত্র সিজনের ইমাজিন ছিল। অ্যান্ড সিজন লুফাংকে জিজ্ঞাসা কি কিনিয়ান কি সত্যি এই দুনিয়াতে আছে। লুফাং বলে, হ্যাঁ, ও আমার একটা ফ্রেন্ড, যে কিনা একটা পেট ফ্রেন্ডলা চালায়। আমরা ওর থেকেও কিছুটা হেল্প নিয়েছি, যে কিনা তোমাকে ওই ঘড়ি দিয়েছিল। এটা শুনে সিজন ওর কাছে দৌড়ে যায় আর বলে ও বেঁচে আছে। সিজন কিনিয়ানকে জিজ্ঞাসা কি তুমি কি আমাকে জানো। অ্যান্ড কিনিয়ান ওকে বলে, হ্যাঁ, তুমি লুফাংয়ের পেশেন্ট তাই না। সিজন কিনিয়ানকে বলে, আমার কিছু টাস্ক কমপ্লিট করতে হবে, তো ওটা করতে কি তুমি আমার হেল্প করতে পারবে। অ্যান্ড এইসব টাস্ক কিনিয়ানের সাথে মিলেও ঠিক করেছিল। সিজন সেটা করতে পূরণ করে, বাট ও রিয়েলাইজ করে এই লোক তোর ব্যাপারে কিছুই জানে না, যে কিনা সিজনকে ভালোবাসে না। এজন্য টাস্ক কমপ্লিট হওয়ার পরে ওকে চলে যায় আর বলে যে থ্যাংক ইউ। কিন্তু সিজন খেয়াল করে ও তোর পিছু পিছু আসছে। সিজন ওর কাছে এটার কারণ জিজ্ঞায়। ও তো বলে, আমাকে তো 2 মিটারের ভেতরেই থাকতে হবে তাই না। মেবি এখন নিজের টাস্ক পূরণ করতো, যাতে প্রতিদিন ছবি তোলা। এর মানে ওর সব কিছুই মনে আছে। সিজন এই ওয়ার্ল্ডেও নিজের কিনিয়ানকে পেয়ে যায় আর ও অনেক বেশি খুশি হয়ে ওকে হাক করে। আর এটার সাথে এই ড্রামাটা এখানেই শেষ হয় ফ্রেন্ড। আর আমাকে প্লিজ কমেন্ট করে বলো তোমাদের এই ড্রামাটা কেমন লেগেছে। থ্যাংক ইউ। আর ড্রামা এক্সপ্লেনেশন ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম আরও ভিডিও দেখতে পারো।